হ্যালো। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা স্টার্ট করব সেটা হচ্ছে কেটিজি অ্যান্ড থার্মোডাইনামিক্স। ঠিক আছে? এবার দেখো, একটা জিনিস আমি বলে রাখি যে যেটা আমাদের রেডিয়েশনের পার্ট আছে সেটা আমরা আজকে লাস্ট টেনে নেবো। ঠিক আছে? আজকে তো আমরা সোলার এনার্জি পড়বো, পরের দিন আমরা উইন্স ডিসপ্লেসমেন্ট ল নিয়ে নেবো। তো যাই হোক, দেখো, তো ফার্স্ট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স। আচ্ছা, আর একটা জিনিস বলি, কেটিজি অ্যান্ড থার্মোডাইনামিক্সকে একসাথেই পড়বো। ঠিক আছে? কেটিজিকে আলাদা, থার্মোডাইনামিক্সকে আলাদা, এরকম না। কেটিজি অ্যান্ড থার্মোডাইনামিক্সকে একসাথেই পড়বো। মেইন ফোকাস থাকবে থার্মোডাইনামিক্সের উপর, কেটিজিকে আমরা প্যারালালি পড়বো। তো প্রথম আছে জিরোথ ল অফ দা অফ থার্মোডাইনামিক্স। জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স কি বলছে দেখো, সিম্পল ল, যে এরকম একটা যদি আমার কাছে তিনটে সিস্টেম থাকে, এ, বি অ্যান্ড সি, তো বলছে যে এ সি এর সাথে থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, মানে টেম্পারেচার অফ এ ইজ ইকাল টু টেম্পারেচার অফ সি। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে দিই যে থার্মাল ইকুইলিব্রিয়াম কি জিনিস। এই যে জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স না, এই যে জিরোথ ল যেটা থার্মোডাইনামিক্সের, এর থার্মাল এ ইকুইলিব্রিয়ামের উপর, মানে থার্মাল ইকুইলিব্রিয়ামের উপর বেস করে তৈরি। কিন্তু ব্যাপার হচ্ছে তোমরা জানো না যে থার্মাল ইকুইলিব্রিয়াম কি। তো থার্মাল ইকুইলিব্রিয়াম দেখো সিম্পল জিনিস, আমরা পড়ে নিয়েছি অলরেডি। ধরে নাও দুটো বডি আছে, দুটো বডির টেম্পারেচার সেম, তাহলে একটা টেম্পারেচার হচ্ছে সেম, তাহলে কি এই বডি থেকে এই বডিতে কোনো রকম হিট ফ্লো হবে না? হিট ট্রান্সফার আমরা তখনই পড়েছিলাম যখন দুটো বডির টেম্পারেচার ডিফারেন্ট ছিল। তো থার্মাল ইকুইলিব্রিয়ামের মানে হচ্ছে যখন হিট ট্রান্সফার ইজ ইকাল টু জিরো, মানে কিউ ইজ ইকাল টু তোমার হয়ে যাবে জিরো, তখন তাকে আমরা বলবো থার্মাল ইকুইলিব্রিয়াম। আমি বলেছিলাম হিট অনেকটা এখানে ফোর্সের মতো অ্যাক্ট করে, তাই না? আমি বলেছিলাম যে হিট এখানে অনেকটা কিসের মতো অ্যাক্ট করে, হিট এখানে অনেকটা ফোর্সের মতো অ্যাক্ট করে। তো হিট যেহেতু এখানে ফোর্সের মতো অ্যাক্ট করে, হিট যেহেতু আমাদের এখানে কিসের মতো অ্যাক্ট করে, হিট যেহেতু এখানে আমাদের ফোর্সের মতো অ্যাক্ট করে, ঠিক আছে, হিট যেহেতু আমাদের এখানে ফোর্সের মতো অ্যাক্ট করে, তাই যদি দুটো বডির তুমি ভাবো যে ফোর্স বলার থেকে চার্জের মতো করে ভাবো, ইলেকট্রোস্ট্যাটিক্স। মনে করে দেখো যে দুটো বডিকে যখন আমি টাচ করাতাম তখন কি হতো, দুটো বডিতে ততক্ষণ ধরে চার্জের ফ্লো হতো যতক্ষণ না দুটো বডি কিসে আসতো, দুটো বডির মধ্যে চার্জ সেম হয়ে যেত, তাই না? ততক্ষণ ফ্লো হতো। আচ্ছা, তো সেরকমই ব্যাপার যে দুটো বডির টেম্পারেচার সেম হলো নর্মাল ব্যাপার, কোনো রকম হিট ফ্লো হবে না। আচ্ছা, তো সেটাই হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম। ধরে নাও এ এর সাথে সি ইকুইলিব্রিয়ামে আছে, মানে টি এ ইজ ইকাল টু টিসি আছে, তার মানে হিট সাপ্লাই জিরো, তাই তো? বা বি এর সাথে এবং এবং বা নয়, বি এর সাথে সি, এ এর সাথে সি থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, বি এর সাথে সি থার্মাল ইকুইলিব্রিয়ামে আছে, তো বি আর সি এর মধ্যে হিট ফ্লো জিরো। আচ্ছা, তাহলে এ যদি সি এর সাথে সমান হয়, বিও যদি সি এর সাথে সমান হয়, তাহলে এ নিশ্চয়ই বি এর সাথে সমান হবে, তো টি এ ইজ ইকাল টু টিবি হবে। তো জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স এটাই বলে, এতে কোনো রকম কমপ্লিকেশন তো নেই। এইবার যেটা আসবে সেটা হচ্ছে আমাদের কাছে, হচ্ছে যে আমরা সেকেন্ড পড়বো। সেকেন্ড যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের কাছে যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। বাট ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমি একবার লিখছি, অলদো আমি এক্সপ্লেনও করবো, চিন্তার কিছু নেই, এক্সপ্লেনও করবো, বাট আমি একবার লিখছি। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স হয় আমাদের কাছে ডিকিউ ইজ ইকাল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ। বাট প্রবলেমটা হচ্ছে এখানে ডিকিউ কি, ডিইউ কি, ডিডাব্লিউ কি, সেগুলো আমাদের আগে বুঝতে হবে। দেখো, প্রথমত যেহেতু আমাদের ডিকিউ আমি ইকুয়েশন লিখেছি, তো প্রথমে ডিকিউ এর কথাই বলি। তো ডিকিউ অলরেডি আমরা পড়ে চলে এসেছি হিট ট্রান্সফারে।
তো কোনো বডিতে আমি যদি হিট দিই, কোনো বডিতে, যেমন যে কোনো একটা বডি ধরে নাও এটা আছে, এটাকে আমি হিট দিই যদি, তো এর মধ্যে কি হবে, মানে হিট দিই বলতে কি, হ্যাঁ হিটই তো দেওয়া যায়। ধরে নাও কোনো বডি আছে, এতে আমি কি করছি, এর আমি টেম্পারেচার বাড়াচ্ছি, তার মানে একে হিট দিচ্ছি। তো সেই হিট দেওয়াটাকে আমরা বলি ডিকিউ। ডিকিউ। এবার ব্যাপার হচ্ছে আমরা এতক্ষণ যেটা পড়ে এসেছি যে কোনো বডিকে হিট দিলে তার টেম্পারেচার বেড়ে যায়, আমরা এতক্ষণ এটা পড়ে এসেছি। আমরা তো এটাই পড়ে এসেছি যে কোনো বডিকে যদি টেম্পারেচার দিই তার হিট বেড়ে যায়। সরি, কোনো বডিকে কোনো বডিকে যদি হিট দিই তার টেম্পারেচার বেড়ে যায়। তো কোনো বডি দেখো, টেম্পারেচার দেওয়া যায় না, হিট দেওয়া যায়। হিট দিলে টেম্পারেচার বাড়ে, ঠিক আছে? তো কোনো বডিকে যদি আমি হিট দিই, যেমন এই বডিটাকে যদি আমি হিট করি তাহলে ওর টেম্পারেচার বেড়ে যাবে। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের কাছে এইটা, যে তার টেম্পারেচার বাড়ছে কেন? কোনো একটা বডি আছে, তাকে আমি হিট দিচ্ছি, ঠিক আছে, আমি ডিকিউ পরিমাণ তাকে হিট দিলাম, বাট তার টেম্পারেচার বাড়ছে কেন? বা অনেক সময় তোমরা এরকমও দেখে থাকবে যে এরকমও দেখে থাকবে যে যখন কড়াইতে ধরে নাও কিছু রান্না হয়, কড়াইতে যখন কিছু রান্না হয় আর ওপরে তুমি একটা থালা, প্লেট বা গ্লাস কিছু চাপিয়ে দাও। হ্যাঁ, কি সব বললাম আমি? উপরে একটা থালা চাপিয়ে দাও, প্লেট গ্লাস কি করে তার চাপাবে? আচ্ছা, আমি কড়াইতে ধরে নাও কিছু রান্না হচ্ছে, তার উপর একটা প্লেট চাপিয়ে দাও, ঠিক আছে? প্লেট বলছি, তারপর একটা থালা চাপিয়ে দাও। কড়াইতে কিছু রান্না হচ্ছে, তার উপর একটা থালা চাপিয়ে দাও। কিছুক্ষণ পর তুমি দেখবে যে থালাটা উড়ে চলে যাবে, পড়ে যাবে থালাটা। কেন এরকম হয়? তো অনেকে বলবে যে ভাইব্রেশনের জন্য হয়। তো শুধুমাত্র ভাইব্রেশন কারণ না, কারণ হচ্ছে যে যখন আমি এখানে হিট দিচ্ছি না, যখন আমি এখানে হিট দিই, তো ভেতরে যে গ্যাস থাকে, ভাই কিছু না কিছু তুমি যদি রাঁধো, যেমন তেল হোক, জল হোক, ঠিক আছে, জলই থাকুক, তেলই থাকুক, যাই থাকুক, সে তো গরম হবে, গরম হয়ে সে তো ভেপার হবে। তো ভেপার হলে সে এমন কিছু একটা করে যার কারণে এই থালাটাও পড়ে যায়। ইট মিনস, এটার মানে কি? এটার মানে সিম্পল, যে নিশ্চয়ই আমি এখানে হিট দেওয়ার কারণে এর ভেতর যে গ্যাস আছে সে কিছু না কিছু ওয়ার্ক করে। সেই ওয়ার্ক করার জন্য কি হয়, এই যে যে থালা চাপা দিয়েছি বা যাই চাপা দিই, সেটা পড়ে যায় নিচে। কেন? কেননা ভেতরে গ্যাস এক্সপ্যান্ড করে। ভেতরে কি করে? গ্যাস এক্সপ্যান্ড করে, তাই না? ভেতরে কি করে? গ্যাস এক্সপ্যান্ড করে। তো কোথাও না কোথাও এই যে আমি হিট দিই, সেটা এক তো টেম্পারেচার বাড়ায়, আবার কিছু না কিছু ওয়ার্কও করে। কিন্তু এবার কোশ্চেন হচ্ছে যে টেম্পারেচার বাড়ে কেন? আমরা না হয় একটা জিনিস বুঝতে পারলাম যে ওয়ার্ক কিভাবে করে। দেখো ওয়ার্ক কিভাবে করে, আমি আবার বলছি। ধরে নাও তুমি কোনো একটা কড়াইতে এরকম থালা চাপা দিয়ে দিয়েছো, নিচে থেকে তুমি হিট দিচ্ছ। তো হিট দেওয়ার জন্য ভেতরে যে গ্যাস আছে সে কি করছে? এক্সপ্যান্ড করছে। তো সে এক্সপ্যান্ড করার জন্য থালাটাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। বোঝা গেল? আচ্ছা, সে এক্সপ্যান্ড করার জন্য কি হচ্ছে? থালাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। এবার কম্প্রেশনের একটা ভালো এক্সাম্পল দিচ্ছি। ধরে নাও তুমি দেখবে যে যে কোনো লিকুইড নাইট্রোজেন খুব ঠান্ডা হয়, লিকুইড নাইট্রোজেন খুব ঠান্ডা হয়, ঠিক আছে? বা যে কোনো, এরকম তো নর্মালি লিকুইড নাইট্রোজেনের ক্ষেত্রেই হয়, -196 ডিগ্রি সেলসিয়াসে থাকে অ্যাকচুয়ালি। লিকুইড নাইট্রোজেনে না, যে কোনো তুমি কন্টেনারকে যদি ফেলে দাও, মানে যে কোনো কি, মানে অবভিয়াসলি সেটাকে, মানে সেটা যাতে তুবড়ে যেতে পারে বা সেটা দুমড়ে মুচড়ে যেতে পারে, সেরকম টাইপের ক্যাপাসিটি তার থাকতে হবে যেন সেটা দুমড়ে মুচড়ে যেতে পারে। যেমন হচ্ছে তুমি ধরে নাও লিকুইড নাইট্রোজেনের মধ্যে যদি ধরে নাও একটা প্লাস্টিকের কৌটোকে ফেলে দাও, তাহলে কি হবে জানো? সেই লিকুইড নাইট্রোজেনের জন্য, মানে সেই ইয়ের জন্য, ওই প্লাস্টিকের যে কৌটোটা আছে ওটা একজন দুমড়ে মুচড়ে যাবে। কেন এরকম হয়? কেন এরকম হয়? বিকজ এক্সট্রিমলি ঠান্ডা করার জন্য ওর ভেতরে যে গ্যাস থাকে না, ওর গ্যাসটা কম্প্রেসড হয়ে যায়। এবার বাইরে প্রেসার বেশি হয়, ভেতরে ধরে নাও ঠান্ডা হয়ে গেছে গ্যাস, তো গ্যাস যদি ঠান্ডা হয়ে যায় তাহলে সে কি হয়ে যাবে? কম্প্রেসড হয়ে যাবে। আর বাইরে প্রেসার বেশি থাকবে, যার কারণে কি হয়ে যায়? ক্যানটা দুমড়ে মুচড়ে যাবে। বা তুমি যদি এরকমও ভাবতে পারো, হ্যাঁ ঠিকই আছে, এটাই ঠিক আছে। তো অ্যাকচুয়ালি সেই কারণে হয়। এক্সট্রিমলি ঠান্ডা জায়গায় গেলে অনেক সময় দেখবে আমাদের ব্লাড ভেসেলস, মানে কি বলবো আর কি, ফাটার একটা চান্স থাকে, তাই না? তো ব্লাড ভেসেলসও ফাটার চান্স থাকে। কেন? বিকজ
তোমার কোথাও না কোথাও কি হয়, ভেতরে তোমার ব্লাড ঠান্ডা হয়ে যাওয়ার কারণে কম্প্রেসড হয়ে যায়, তাই না? কম্প্রেসড হয়ে যায়, তো কোল্যাপসড হওয়ার চান্স বেশি থাকে। তো যাই হোক, দেখো আমি সাইন্টিফিক্যালি রং হতে পারি এই জায়গাটা, বাট হ্যাঁ কোথাও না কোথাও কিছু একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত এটা ঠিক। বাকি তো তোমার ইকুয়েশন নিয়ে কাজ। হ্যাঁ, তো হিট দেওয়ার কারণে কি হয়, এক তো দেখো হিট দেওয়ার জন্য কি হয়, এক তো টেম্পারেচার বাড়ে আর একটা ওয়ার্ক ডান হয়। এবার ওয়ার্ক ডান না হয় বোঝা গেল, কিন্তু এই টেম্পারেচার বাড়ার পেছনে ঘটনাটা কি? টেম্পারেচার বাড়ার পেছনে কারণ হচ্ছে যে তুমি যদি কোনো গ্যাসকে হিট করো না, এই যে যেমন হিট দিচ্ছ, তো ওর ভেতর যে মলিকিউলস গুলো আছে সে ওই হিট এনার্জিকে নিয়ে না ভাইব্রেশন শুরু করে দেয়। ভাইব্রেশন শুরু করে দেয়, আমি বলেওছিলাম। তো ভাইব্রেশন শুরু করার জন্য এরা না কাইনেটিক এনার্জি পেয়ে যায়। আর কাইনেটিক এনার্জি পাওয়ার জন্য কি হয়, এই কাইনেটিক এনার্জি, তোমরা জানো যে ওরা যে কাইনেটিক এনার্জি পায় না, এই কাইনেটিক এনার্জির জন্য কি করে, ওরা টেম্পারেচারকে বাড়িয়ে নেয়। মানে এই যে কন্টিনিউয়াসলি এরকম ভাইব্রেট করে ভাইব্রেট করে, বুঝতে পারছো, হিট পেয়েছে তো ভাইব্রেট করবে। তো এই ভাইব্রেট অ্যাকচুয়ালি তো এটা ফিল, টেম্পারেচার ইজ ফিল। তো অ্যাকচুয়ালি ও যত ভাইব্রেট করবে না, তত বেশি ওর টেম্পারেচার বেশি হবে। মানে তুমি যত এর কাইনেটিক এনার্জি বাড়াবে তত বেশি ওর টেম্পারেচার বেশি হবে। এবার তুমি বলবে যে টেম্পারেচার বেশি হবে, ঠিক আছে সেটা না হয় বুঝলাম, কিন্তু সেটা বুঝবো কিভাবে? টাচ করে। টাচ করলে কি হবে, এই যে মলিকিউলস গুলো ভাইব্রেট করছে, তো ভাইব্রেট কেন করছে? কিছু এনার্জি পেয়েছে। এবার তুমি যদি ওর কাছে আরেকটা মলিকিউল নিয়ে যাও, সেই মলিকিউলটা যদি এই মলিকিউলটাকে টাচ করে, তাহলে কি হবে? এ ওর এনার্জিকে ফ্লো করে দেবে। কেন? বিকজ তুমি ধরো তোমার হাতটাকে নিয়ে যাচ্ছ, তোমার হাতে তখন কম টেম্পারেচার, আর এখানে টেম্পারেচার বেশি। কেন টেম্পারেচার বেশি? বিকজ এখানে ভাইব্রেট করছে, এ খুব তাড়াতাড়ি ভাইব্রেট করছে, কিন্তু তোমার হাতের মলিকিউলগুলো অত তাড়াতাড়ি ভাইব্রেট করছে না। তো তুমি যখন একে টাচ করবে, হাই এনার্জি থেকে লো এনার্জির দিকে ভাইব্রেশন ট্রান্সফার হয়ে যাবে। তখন তুমি তোমার হাতের মলিকিউলও ভাইব্রেট করতে শুরু করবে, এবং সেই ভাইব্রেশনকে তুমি ফিল করতে পারবে। দিস ইজ কল্ড টেম্পারেচার ইজ এ ফিল অফ হটনেস অ্যান্ড কোল্ডনেস। তো টেম্পারেচার হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক্যালি ফিল। ইট মিনস ইট মিনস তুমি ডিকিউ দিচ্ছ, ধরে নাও হিট দিচ্ছ, তো অ্যাকচুয়ালি তাতে কাইনেটিক এনার্জি বাড়ছে, টেম্পারেচারের কোনো গল্প নেই। কিন্তু ইনডাইরেক্টলি তুমি ভাবতে পারো যে কাইনেটিক এনার্জি যত বাড়বে তত বেশি আমি টেম্পারেচারকে ফিল করতে পারবো। কেন? টেম্পারেচার ইজ নাথিং বাট এ ফিল অফ হটনেস অ্যান্ড কোল্ডনেস। তো তুমি অ্যাকচুয়ালি টেম্পারেচারকে ফিল করো, আর অ্যাকচুয়াল ঘটনাটা কি হয়, কাইনেটিক এনার্জি বাড়ে ওর মধ্যে। তো আমরা এরকম বলি যে কোনো মলিকুল যত ভাইব্রেট করবে, যত বেশি কাইনেটিক এনার্জি পাবে, তত বেশি তার টেম্পারেচার বাড়বে। এগেন বলছি, তত বেশি তার টেম্পারেচার বাড়বে, এবং যত বেশি তার টেম্পারেচার বাড়বে তত আমরা ফিল করতে পারবো হটনেস আর কোল্ডনেসকে। বুঝা গেল? তো টেম্পারেচার অ্যাকচুয়ালি কাইনেটিক এনার্জি হয়, ঠিক আছে? এবার দেখো একটা জিনিস ভাবো, যে এটা ছিল হিট এনার্জি, ট্রান্সফার হয়ে গেল কাইনেটিক এনার্জিতে। হ্যাঁ, ছিল হিট এনার্জি, কিন্তু ট্রান্সফার হয়ে গেল কাইনেটিক এনার্জিতে। একদম ঠিক কথা, যে ছিল হিট এনার্জি বা ট্রান্সফার হয়ে গেল কাইনেটিক এনার্জিতে। তো এই যে কাইনেটিক এনার্জি অ্যাকচুয়ালি কি করে, যেমন তুমি এরকম সিম্পল একটা আমি এক্সাম্পল দিচ্ছি, ভাবো যে তোমার ধরো পড়তে মন করছে না, তুমি একটা মোটিভেশনাল ভিডিও দেখলে। তো মোটিভেশনাল ভিডিও দেখলে তুমি যে প্রথমে সাপ্রেসড হয়ে গেছিলে, ইয়ে হয়ে গেছিলে, হঠাৎ করে তোমার মধ্যে ভাইব্রেশন জেগে উঠবে যে না এবার কিছু করতে হবে। তো জাস্ট লাইক দ্যাট, একে যদি আমি হিট দিই, এর মধ্যে কি হবে, ভাইব্রেশন বাড়বে। তো ভাইব্রেশন কি আগে থেকে ছিল? আমি যদি জিজ্ঞেস করি ভাইব্রেশন কি এর মধ্যে আগে থেকে ছিল? না। মানে ভাইব্রেশন তো ছিল, অবভিয়াসলি কিছু না কিছু তো একটা টেম্পারেচার থাকবেই, কিন্তু আমার এটা কোশ্চেন, যে যে পরিমাণ ভাইব্রেট এখন করছে, সেই পরিমাণ ভাইব্রেট কি আগে করছিল? না, ভাইব্রেশন বেড়েছে। বাইরে থেকে হিট দেওয়ার জন্য এখানে ভাইব্রেশন বেড়েছে। তো ভাইব্রেশন বাড়ার জন্য কি বেড়েছে, কাইনেটিক এনার্জি বেড়েছে। তো কাইনেটিক এনার্জি বাড়ার জন্য কি হয়েছে, সিস্টেমের ইন্টারনাল এনার্জি বেড়ে গেছে। যেমন তুমি মোটিভেশনাল ভিডিও দেখলে তোমার মধ্যে ইন্টারনাল এনার্জি বেড়ে যায়, তেমন এর মধ্যে কাইনেটিক এনার্জি বাড়লে এর মধ্যে ইন্টারনাল এনার্জি বেড়ে যায়। ইন্টারনাল এনার্জি কি হয়, ইন্টারনাল এনার্জি বাড়ে। তো আমাদের তাহলে এই ইন্টারনাল এনার্জিকে স্টাডি করতে হবে অবভিয়াসলি। এবার একটা জিনিস দেখো, তুমি তুমি একটা জিনিস ভাবো, যে হিটকে হিট হিটকে কনস্ট্যান্ট প্রেসারে দেওয়া যেতে পারে,
হিটকে কনস্ট্যান্ট ভলিউমে দেওয়া যেতে পারে, হিটকে কনস্ট্যান্ট টেম্পারেচারও দেওয়া যেতে পারে। এবং যখন আমরা ডেরিভেশনে যাব তখন দেখব যে বিভিন্ন ক্ষেত্রে হিটের ফর্মুলা বিভিন্ন রকম আসছে, বিভিন্ন ক্ষেত্রে হিটের ফর্মুলা বিভিন্ন রকম আসছে। এটা কি স্টেট করে যে হিট কিন্তু ডিপেন্ড করে যে কোন প্রসেসে আমি হিট দিচ্ছি। বাট ইন্টারনাল এনার্জি কি ডিপেন্ড করে কোন প্রসেসে হিট দিচ্ছি? না, ইন্টারনাল এনার্জি ডিপেন্ড করে আলটিমেটলি একটা জিনিসের ওপরই, যে ইন্টারনাল এনার্জি কত বাড়লো বা কত কমলো, চেঞ্জের ওপর ডিপেন্ড করে। চেঞ্জে তো ইন্টারনাল এনার্জি আমাদের চেঞ্জের উপর ডিপেন্ড করে, আর হিট দেওয়া বা নেওয়া আমাদের প্রসেসের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, হিট দেওয়া বা নেওয়া প্রসেসের উপর ডিপেন্ড করে। ওয়ার্ক ডান, আমি যদি আজকে বলি যে তুমি কড়াইয়ের ওপর, ঠিক আছে, ওই থালাটাকে একদম কি করলে, স্টেপল করে দিলে, তাহলে তুমি আমাকে একটা জিনিস বলো যে তাহলে কি কড়াইয়ের ওপর থেকে থালাটা সরে যেতে পারবে? না। তার মানে তার মানে তুমি যে ওয়ার্ক ডানকে সেটাকেও কন্ট্রোল করতে পারো। তুমি যখন দেখো প্রথমে যখন তুমি কড়াইয়ের ওপর থালা দিয়েছিলে, তো নর্মাল ব্যাপার, থালা ছিটকে যাচ্ছিল। এবার তুমি থালাটাকে কি করলে, পেরেক দিয়ে ঠুকে দিলে কড়াইয়ের সাথে, তো নর্মাল ব্যাপার, এবার আর থালা উড়ে যাবে না। তার মানে সেম প্রসেসের জন্য আগে থালা উড়ে যাচ্ছিল, এখন আর থালা উড়ে যাচ্ছে না। একদম ঠিক, হ্যাঁ, থালা উড়ে যাচ্ছে না। তার মানে কি? ইট মিনস যে ওয়ার্ক ডানও ডিপেন্ড করে প্রসেসের উপর। ওয়ার্ক ডানও ডিপেন্ড করে প্রসেসের উপর, যে তুমি কেমন এনভায়রনমেন্ট ক্রিয়েট করছো। তো হিট আর ওয়ার্ক ডান এই দুটো জিনিসই কি করে, প্রসেস ডিপেন্ডেন্ট হয়। আর যারা যারা প্রসেস ডিপেন্ডেন্ট হয় তাদের আমরা বলি পাথ ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি। আর যারা যারা চেঞ্জের উপর ডিপেন্ড করে, যেমন হচ্ছে ইন্টারনাল এনার্জি। দেখো তুমি হিট দিয়েছো, তো হিট দিলে সিস্টেমের ইন্টারনাল এনার্জি বাড়বে বা সিস্টেমের ইন্টারনাল এনার্জি কমবে। তুমি আমার আজ, আচ্ছা তুমি ওসবে ছেড়ে দাও, হিট দিলে কি হবে, কাইনেটিক এনার্জি বাড়বে। কাইনেটিক এনার্জি কি কখনো কোনো প্রসেসের উপর ডিপেন্ড করে? আমি যদি জিজ্ঞেস করি যে কাইনেটিক এনার্জি কখনো কি প্রসেসের উপর ডিপেন্ড করেন? না। বাট হ্যাঁ, অবভিয়াসলি কাইনেটিক এনার্জি গ্যাসের নেচারের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, কাইনেটিক এনার্জি আমরা পড়বো পরে, যদিও এই বিষয়টা একবারে ডাইরেক্ট এখন না বলে দেয় ভালো, যে কাইনেটিক এনার্জি ডিপেন্ড করবে যে গ্যাসের ওপর। কিভাবে ডিপেন্ড করে সেটা যদিও আমরা পরে আসবো, কিন্তু কাইনেটিক এনার্জি অ্যাকচুয়ালি কোন প্রসেসে হিট দিচ্ছ তার উপর ডিপেন্ড করে না। কেননা তুমি ভাবো এই মলিকিউলটার ভেলোসিটি বাড়বে, আর এই মলিকিউলটার কত মাস আছে, দিস ইজ কাইনেটিক এনার্জি। এর থেকে বেশি কি কিছু হয় কাইনেটিক এনার্জি? না। তার মাস আর ভেলোসিটির উপর ডিপেন্ড করে। এখন তুমি কনস্ট্যান্ট প্রেসারে হিট দাও বা কনস্ট্যান্ট টেম্পারেচারে হিট দাও, এর ভাইব্রেশন যদি হিট সেম হয়, যদি তোমার হিট সেম হয়, এর ভাইব্রেশনের উপর কোন রকম ফরক পড়ার কথা নয়, তাই না? হ্যাঁ, তোমাকে এবার হিটের ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে, হিটের ফর্মুলা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, হিটের ফর্মুলা চেঞ্জ হবে অবভিয়াসলি। বাট যদি তুমি ডিকিউকে সেম রাখতে পারো, যে কোনো প্রসেসে তুমি যদি ডিকিউকে সেম রাখতে পারো, ঠিক আছে, কোনো রকম কন্ডিশন ক্রিয়েট করে ডিকিউকে সেম রাখতে পারো, তাহলে কিন্তু এখানে যে ভাইব্রেশন হবে সেটা কিন্তু কনস্ট্যান্টই থাকবে। তো কাইনেটিক এনার্জি আলটিমেটলি একটা জিনিসের উপর ডিপেন্ড করে, যে হিট তুমি কত দিয়েছো। এ ডিপেন্ড করে না কোন প্রসেসে হিট দিচ্ছ, দরকার নেই জেনে, শুধু ডিপেন্ড করে যে কতটা পরিমাণ হিট দিচ্ছ, তার উপর ডিপেন্ড করে, আর কিছু না। তো কাইনেটিক এনার্জি ডিপেন্ড করে না। তাহলে কাইনেটিক এনার্জি যদি ডিপেন্ড না করে, ইন্টারনাল এনার্জিও ডিপেন্ড করবে না যে কোন প্রসেসে হিট দিচ্ছ। কেননা কাইনেটিক এনার্জি থেকেই আসে ইন্টারনাল এনার্জি। ইন্টারনাল এনার্জি নাথিং বাট কাইনেটিক এনার্জি, এরকম তোমরা ভাবতে পারো যে ইন্টারনাল এনার্জি কিন্তু অ্যাকচুয়ালি কাইনেটিক এনার্জির ফ্যান্সি টার্ম। তো সেটা হচ্ছে ব্যাপার, যেটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। আলটিমেটলি কাইনেটিক এনার্জিও আমাদের টেম্পারেচারের উপরই ডিপেন্ড করে। আচ্ছা, এইবার এখানে দেখো, তাহলে ইন্টারনাল এনার্জি হচ্ছে আমাদের কাছে শুধু চেঞ্জের উপর ডিপেন্ড করে। মানে তোমরা সিম্পল, আমি আরো ইজি করে দিচ্ছি, ইন্টারনাল এনার্জি ইজ লাইক ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ, কিন্তু তা বলে ভেবো না যে এটা ভেক্টর কোয়ান্টিটি, এনার্জি কখনো ভেক্টর কোয়ান্টিটি হয় না। বা লাইক ডিসপ্লেসমেন্ট নয়, লাইক ডিসপ্লেসমেন্টও কেন বলছি, সত্যি আমিও বুদ্ধ একটা। লাইক চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি, লাইক চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি। ভাবো ভাবো যে আমরা যখন গ্র্যাভিটির এগেনস্টে কোনো অবজেক্টকে নিয়ে যেতাম,
আমি এইভাবে নিয়ে যাই, বা অবজেক্টকে এইভাবে নিয়ে যাই, বা অবজেক্টকে এইভাবে নিয়ে যাই, যেভাবেই নিয়ে যাই, পোটেনশিয়াল এনার্জি সবসময় ডিপেন্ড করতো ভার্টিক্যাল হাইটের ওপর, যে কতটা হাইটের ওপরে উঠেছি। মানে অবজেক্টকে আমি এই লেভেল থেকে এরকম করে নিয়ে যাই, বা এই লেভেল থেকে এরকম করে নিয়ে যাই, বা এই লেভেল থেকে এরকম করে নিয়ে যাই, তিনটে ক্ষেত্রে যে পোটেনশিয়াল এনার্জির যে আমাদের কাছে চেঞ্জ আসতো সেটা এমজি এইচই আসতো। তো ইন্টারনাল এনার্জি হচ্ছে সেটাই, ইন্টারনাল এনার্জি হচ্ছে সেটাই। আচ্ছা আচ্ছা, এই ডিকিউ কি? ডিকিউ এটা হচ্ছে হিট এনার্জি, এটা হচ্ছে আমাদের কাছে কি হিট এনার্জি। আমি হিটই লিখছি শুধু, হিট এনার্জি। এ কি? এ কিন্তু চেঞ্জের ওপর ডিপেন্ড করে না, এ ডিপেন্ড করে প্রসেসের ওপর, যে কোন প্রসেসে আমি হিট দিচ্ছি তার উপর ডিপেন্ড করে। ওয়ার্ক ডান, এই ওয়ার্ক ডানও ডিপেন্ড করে কোন প্রসেসে হিট দিচ্ছি তার উপর। ঠিক আছে, তাই আমাদের কাছে এই হিট আর ওয়ার্ক ডান মানে হচ্ছে কিউ আর ডাব্লু, এই দুটো ডিকিউ আর ডিডাব্লিউ, এই ডিকিউ আর ডিডাব্লিউ হচ্ছে আমাদের কাছে এই ডিকিউ, ডিকিউ আর ডিডাব্লিউ হচ্ছে আমাদের কাছে বেসিক্যালি, এরা দুজনেই হচ্ছে পাথ ফাংশন, এরা দুজনেই হচ্ছে আমাদের কাছে পাথ ফাংশন। আর সেখানেই আমি যদি এই মানে ইন্টারনাল এনার্জির কথা বলি, ইন্টারনাল এনার্জি হচ্ছে আমাদের কাছে স্টেট ফাংশন। এবার স্টেট ফাংশন মানে কি? তো স্টেট ফাংশন মানে হচ্ছে সেই ফাংশন গুলো যারা চেঞ্জের উপর ডিপেন্ড করে। যেমন যে ডিসপ্লেসমেন্ট ইজ এ স্টেট ফাংশন, ফাইনাল মাইনাস ইনিশিয়ালের উপর ডিপেন্ড করে, মাঝখানে কি ঘটেছে তার উপর ডিপেন্ড করে না। তো তার হচ্ছে স্টেট ফাংশন। আচ্ছা ডিস্টেন্স, ডিস্টেন্স কিন্তু হচ্ছে পাথ ফাংশন, ডিপেন্ড করে যে কোন পাথে কত লেন্থ কভার করেছে। তো ডিস্টেন্স হচ্ছে পাথ ফাংশন, ডিসপ্লেসমেন্ট হচ্ছে স্টেট ফাংশন, ফাইনাল আর ইনিশিয়াল পজিশনের উপর ডিপেন্ড করে। পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি কিন্তু স্টেট ফাংশন। পোটেনশিয়াল এনার্জিকেও আমরা হ্যাঁ বলতে পারি, কিন্তু চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জিকেই বলা বেটার। চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি হচ্ছে আমাদের কাছে স্টেট ফাংশন। পাথ ফাংশন কোনটা কোনটা? তো পাথ ফাংশন দেখো, এক তো ডিস্টেন্স, সেকেন্ড হচ্ছে হিট, মানে সেকেন্ড থার্ড ওরকম কিছু না, মানে এক্সাম্পল দিচ্ছি জাস্ট, ডিস্টেন্স, হিট, ওয়ার্ক ডান। তো এরা হচ্ছে আমাদের কাছে কি স্টেট পাথ ফাংশন, সরি এরা হচ্ছে পাথ ফাংশন। এবার দেখো তাহলে আমরা আর একটা জিনিস বলবো, যে সেটা হচ্ছে যে আহ, দেখো যে যে জিনিসগুলো চেঞ্জের উপর ডিপেন্ড করে, ধরে নাও যেমন যে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্ট তো আমাদের চেঞ্জের উপর ডিপেন্ড করে, ঠিক কি না? তো আমি যদি এ থেকে বি তে যাই আর বি থেকে এ তে আসি, মানে এ থেকে ধরে নাও বি তে গেলাম, বি থেকে ধরে নাও এ তে গেলাম, তো যদি আমি ডিসপ্লেসমেন্ট জিজ্ঞেস করি তাহলে কত আসবে? তো এ থেকে শুরু করেছিলাম আবার এ তেই ফিরে এলাম, তো ডিসপ্লেসমেন্ট আসবে জিরো। ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট আসবে কত? জিরো। তার মানে যে কোনো স্টেট ফাংশন, যে কোনো স্টেট ফাংশন যে পথে গেছে সেই পথেই যদি ফিরে আসে, তাহলে যে চেঞ্জ তাদের যে চেঞ্জ, এগেন বলছি তাদের যে চেঞ্জ, তাকে আমরা কি বলবো? তাদের যে চেঞ্জ সেটা কত হবে? জিরো। তো চেঞ্জ ইন স্টেট ফাংশন, আচ্ছা ইন্টারনাল এনার্জি হলো স্টেট ফাংশন, ঠিক আছে, পোটেনশিয়াল এনার্জিও স্টেট ফাংশন হবে, তেমন চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জিও স্টেট ফাংশন হবে, নর্মাল ব্যাপার। দেখো ফাংশন মানে কি, আমি যদি জিজ্ঞেস করি ফাংশন মানে কি, ফাংশন মানে তো সেই সেই ফিজিক্যাল কোয়ান্টিটিটাকেই বোঝাবে না। বা ছাড়ো, আমি মেন মুদ্রায় আসি। ডিসপ্লেসমেন্ট হচ্ছে স্টেট ফাংশন, ডিপেন্ড, কারণ ডিসপ্লেসমেন্ট জিরো হয় সাইক্লিক পথে। তো স্টেট ফাংশন, যে কোনো যদি আমি স্টেট ফাংশনের চেঞ্জ যদি সাইক্লিক পাথে দেখি, তো বেটার আমি এইভাবেই লিখি স্টেটমেন্টটা, যে চেঞ্জ ইন স্টেট ফাংশন, চেঞ্জ ইন স্টেট ফাংশন ইন আ সাইকেল, মানে হচ্ছে সাইকেল মানে সাইকেল চালানো সাইকেল না, ইন এ সাইকেল হচ্ছে জিরো, ইন এ সাইকেল হচ্ছে জিরো। স্টেট ফাংশন কোনো একটা সাইকেলে কি হয়? জিরো হয়। ঠিক আছে, আর যদি আমি বলি পাথ ফাংশন, পাথ ফাংশন, পাথ ফাংশন বা চেঞ্জ ইন পাথ ফাংশন, চেঞ্জ যদি পাথ ফাংশনের ক্ষেত্রে চেঞ্জ টার্মটাই ডিফাইন হয় না, তাও আমি লিখছি চেঞ্জ ইন পাথ ফাংশন, চেঞ্জ ইন পাথ ফাংশন
may not be zero, may not be zero, may not be zero in a cycle। দেখো পাথ স্টেট ফাংশনের যে চেঞ্জ একটা সাইকেলে জিরো হবে, বাট পাথ ফাংশন যে কোন একটা সাইকেলে জিরো হবে সেটা কিন্তু অনিবার্য নয়, সেটা কিন্তু অনিবার্য নয়। হ্যাঁ অবভিয়াসলি স্টেট ফাংশন জিরো হতে পারে, বাট পাথ ফাংশন জিরো হবে সেটা কিন্তু হবেই এমন কিন্তু কোনো ব্যাপার না। আচ্ছা মানে হচ্ছে যদি আমি এরকম ভাবি যে আমি কোন একটা প্রসেসে হিট দিলাম এরকম, তারপরে কোন একটা প্রসেসে হিট দিলাম এরকম, তারপর কোন একটা প্রসেসে হিট দিলাম এরকম, তারপর বা বা এরকমও ভাবো, এরকম ভাবো, এরকম ভাবো, সরি বাদ দাও বাদ দাও বাদ দাও। কোন একটা প্রসেস আছে, যে কোনো প্রসেস আছে যা যে প্রসেসটা হচ্ছে এরকম দেখতে, যে কোন একটা প্রসেস ধরো না এ পয়েন্ট থেকে শুরু হয়েছে, তারপর বি সি ডি, মানে এ বি সি ডি হয়ে সরি ডি, এ বি সি ডি হয়ে আবার এ তে ব্যাক করেছে, মানে এ থেকে শুরু হয়ে এ তেই কমপ্লিট হয়েছে। তো এর ক্ষেত্রে যদি আমি বার করি যে হিট কতটা, মানে চেঞ্জ ইন হিট কত হলো, তো ডিকিউ হবে এখানে নট ইজিক্যাল টু জিরো। এবার হবেই নয়, মানে আমরা ধরে নিচ্ছি যে ডিকিউ এখানে জিরো হবে না, মানে ডিকিউ এখানে যে জিরো হবে না সেটা কি ঠিক? হ্যাঁ সেটা ঠিক, বাট ডিকিউ কি কখনো কখনো জিরো হতেও পারে, হতে পারে ডিপেন্ডিং আপন দ্য প্রসেস। কখনো কখনো এমন প্রসেস হলো যে যেখানে হিট জিরো হয়ে গেল, হতেই পারে যে সাইক্লিক প্রসেসে হিট জিরো হয়ে গেল, বাট বাট হবেই যে জিরো এমন না। কিন্তু যদি আমি এখানে তোমাকে জিজ্ঞেস করতাম যে এ থেকে শুরু করে এতেই কমপ্লিট হলো, তাহলে এখানে ইন্টারনাল এনার্জি চেঞ্জ কি হবে? তো এটা মাস্ট জিরো, মানে চোখ কান নাক বুঝে জিরো, ইন্টারনাল এনার্জি চেঞ্জ জিরো হবে, বাট ওয়ার্ক ডানকে যে জিরো হবে সেটা কিন্তু অনিবার্য নয়। আমি সেটা দেখিয়েও দেবো, আমি সেটা দেখিয়েও দেবো যে ইয়ে মানে কোশ্চেনে আমরা বেশি ভালো বুঝতে পারবো, কোশ্চেন করলে আমরা এখানে বেশি ভালোভাবে ফিল হবে জিনিসগুলো। আচ্ছা তাহলে এবার আমরা মেন পার্টে ঢুকতে পারি। মেন পার্টে ঢোকার আগে আরেকটা জিনিস আছে, রিভার্সিবল ইরিভার্সিবল এখন কি দরকার আছে? এখন দরকার নেই রিভার্সিবল ইরিভার্সিবল, ও তো যখন ওয়ার্ক ডান ইয়েতে বুঝবো তখন লাগবে। ইরিভার্সিবল রিভার্সিবল না বুঝলেও হয়ে যাবে, কোনো ব্যাপার না। তোমরা জানবেও কিছুটা যদি কেমিস্ট্রি পড়ে থাকো, ঠিক আছে। এইবার দেখো, এবার একটা জিনিস দেখো, ধরে নাও, ধরে নাও কোনো একটা গ্যাস আছে, কোনো একটা গ্যাস আছে, তারপর আমি ফার্স্ট লতে ঢুকে যাচ্ছি, তাড়াতাড়ি কিছু নেই। কোনো একটা গ্যাস আছে, এই গ্যাসকে আমি কি করছি, হিট দিচ্ছি, সাপোজ আমি হিট দিচ্ছি, গ্যাসকে আমি হিট দিচ্ছি। হিট দেওয়ার জন্য কি হলো, বা আমি এটা এরকম ধরি, কোন একটা গ্যাস আছে, কোন একটা কন্টেনারে গ্যাস আছে, ওই কন্টেনারের উপরে এরকম পিস্টন লাগানো আছে, কি লাগানো রয়েছে, পিস্টন, পিস্টন, পিস্টন লাগানো রয়েছে, এরকম এরকম কি লাগানো রয়েছে, পিস্টন লাগানো রয়েছে, এরকম লাগানো রয়েছে। গ্যাস কি করছে, এই পিস্টনের উপর চাপ দেবে, যেহেতু আমি এখানে হিট করছি, হিট করছি, তো হিট করার জন্য কি হবে, যে গ্যাস মলিকিউল গুলো আছে সেই গ্যাস মলিকিউল গুলোর কাইনেটিক এনার্জি বাড়বে, এই মধ্যে যে গ্যাস মলিকিউল গুলো আছে তার কাইনেটিক এনার্জি বাড়বে। তো কাইনেটিক এনার্জি বাড়ার কারণে গ্যাস মলিকিউল গুলো কন্টিনিউয়াসলি কি করবে, এই এই যে কন্টেনার আছে তার দেওয়ালে কি করবে, ফোর্স দেবে, তার দেওয়ালে কি করবে, ফোর্স দেবে, এরকম করে ফোর্স দেবে, এরকম করে ফোর্স দেবে, ঠিক আছে। তো এই ফোর্স দেওয়ার জন্য কন্টেনারের ওয়ালে একটা প্রেসার ক্রিয়েট হবে, আর সেই প্রেসারের জন্য কি হবে, পিস্টন ধীরে 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 উপরে উঠবে, ঠিক আছে। তো সাপোজ কন্টেনার ধরে না এত বড় আছে, আর এখানে
কেননা পিস্টনটাকে তো উপরে ওঠাতেও হবে। তো আমি একটুখানি কন্টেনারটাকে বাড়িয়ে দিলাম। তো কন্টেনার এত বড় আছে, তো ফোর্স দেওয়ার জন্য কি হচ্ছে, চারিদিকে ফোর্স দেওয়ার জন্য পিস্টন ধীরে 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 উপরে উঠছে। ঠিক আছে, ঠিক আছে। তো পিস্টন এখানে কি হবে, ধীরে ধীরে পিস্টন ওপরের দিকে উঠবে। ঠিক আছে, তো সাপোজ পিস্টন এই প্রেসারের জন্য পিস্টন এরকম কোন একটা পজিশনে পৌঁছে গেল। ধরে নাও পিস্টন এরকম কোন একটা পজিশনে পৌঁছে গেল। ঠিক আছে, ওকে। আচ্ছা, অনেকে এখানে জিজ্ঞেস করবে, আমি জানি অনেকে জিজ্ঞেস করবে, যে এখানে বাইরে থেকে তো অ্যাটমসফেরিক প্রেসার দিচ্ছে, বাইরে থেকে তো অ্যাটমসফিয়ারও প্রেসার দিচ্ছে, হ্যাঁ বাইরে থেকে অ্যাটমসফিয়ারও প্রেসার দিচ্ছে, বাট আমরা এখানে যেটা কনসিডার করছি সেটা হচ্ছে নেট প্রেসার। মানে বাইরে থেকে ধরে নাও যদি পি নট এখানে প্রেসার দেয়ও, পি নট এখানে প্রেসার দেয়ও, আর ভেতর থেকে গ্যাস কত প্রেসার দিচ্ছে, পি প্রেসার দিচ্ছে, কেন? বিকজ গ্যাস কি করছে, কাইনেটিক এনার্জি বেশি, তো কাইনেটিক এনার্জির জন্য ওয়ালে ধাক্কা মারছে, একটা ফোর্স নিয়ে ধাক্কা মারছে। আর ধরে নাও এই যে পিস্টনের এই যে এরিয়া, মানে হচ্ছে পিস্টনের যে এরিয়া তাকে আমি এ ধরে নিলাম, তাহলে এই এ এরিয়াতে পিস্টনের এই গ্যাস কি করছে, পিস্টনকে ফোর্স দিচ্ছে। তার মানে কি করছে, একটা প্রেসার ক্রিয়েট করছে, কেন প্রেসার ইজিক্যাল টু আমরা জানি ফোর্স আপন এরিয়া। তার মানে এখানে একটা প্রেসার ক্রিয়েট করছে। আবার দেখো বাইরে থেকে অ্যাটমসফিয়ারও প্রেসার দিচ্ছে, বাট ভেতরে যে গ্যাসের প্রেসার সেটা অ্যাটমসফিয়ারের প্রেসারের থেকে বেশি। মানে এখানে যে পি আমি কনসিডার করছি, পি গ্যাস মানে গ্যাসের প্রেসার যেটা কনসিডার করছি সেটা গ্রেটার দ্যান হচ্ছে পি নট, মানে হচ্ছে পি এটিএম লিখে দিচ্ছি, পি অ্যাটমসফেরিক। ঠিক আছে, যেখানে আমরা পি গ্যাসকে ধরে নিচ্ছি পি ধরে নিয়েছি, আর পি এটিএম কে আমরা পি নট ধরে নিচ্ছি। ঠিক আছে, তার মানে পি গ্রেটার দ্যান পি নট আছে, মানে ভেতরে প্রেসার বেশি আছে। ঠিক আছে, এবার আমরা কি করেছি, আমরা যে ফর্মুলা নিয়ে আসবো না সেটা পি নেটের ফর্মুলা নিয়ে আসবো, মানে ভেতরে প্রেসার পি, বাইরে প্রেসার পি নট। তো পি আর পি নটের যে রেজাল্টেন্ট সেই প্রেসার দিয়ে সেই প্রেসারকে আমরা কনসিডার করব। মানে আমি বেসিক্যালি ওয়ার্ক ডানের ফর্মুলা আনতে চলেছি, মানে হচ্ছে ডিডাব্লিউ আমি লিখেছিলাম না, ওই ডিডাব্লিউর আমি ফর্মুলা আনতে চলেছি। তো সেই ডিডাব্লিউর ফর্মুলা যদি আমাকে এখানে আনতে হয়, ডিডাব্লিউর ফর্মুলা বেসিক্যালি যদি আমাকে এখানে আনতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে নর্মাল ব্যাপার, আমাকে দেখতে হবে যে প্রেসার কত আছে আগে দেখতে হবে। ঠিক আছে, কেন তোমরা তো নর্মাল একটা তো গ্রস তো নলেজ থাকবে যে পি ডাব্লিউ ইজিক্যাল টু পি ডেল্টা ভি থাকবে। তো তো সেটাই আমি মানে প্রুফ করতে চলেছি। তো আমরা কি কনসিডার করব এখানে, নেট প্রেসারকে কনসিডার করব। মানে আমরা বেসিক্যালি এখানে পি মাইনাস পি নট ইকুয়ালস টু স্মল স্মল পি না লিখে আমি লিখছি পি নেট, মানে আমরা এই নেট প্রেসারকে কনসিডার করব। মানে এধার থেকে ধাক্কা মারছে, এধার থেকে ধাক্কা মারছে, নেট ধাক্কা বলো কত মারছে, তো নেট ধাক্কা পি নেট মারছে, মানে পিও মারছে না পি নটও মারছে না, মারছে পি নেট। তো এই পি নেটের ভ্যালু, মানে পি নেটের ভ্যালু আমরা বের করবো না, বেসিক্যালি এই পি নেট দিয়ে এই পি নেটকে কাজে লাগিয়ে আমরা ওয়ার্ক ডানের ফর্মুলা বার করব। আচ্ছা, হ্যাঁ। তো তাহলে আমি ধরে নিচ্ছি পিস্টন এখান থেকে এখানে উঠেছে, তো পিস্টন সাপোজ ধরে নিচ্ছি আমি ডিএক্স পরিমাণ সরেছে। কত পরিমাণ সরেছে, ডিএক্স পরিমাণ সরেছে। আগে কত ছিল, আগেরটা যদিও দরকার নেই, তো ডিএক্স পরিমাণ পিস্টন সরেছে। তো ওয়ার্ক ডান ইজিক্যাল টু আমরা কি জানি যে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট এফ ডট ডিএস। এ বলবে এইভাবে কেন লিখলাম, ইয়ে ভেক্টর কেন দিলাম না? তো ভালো করে দেখো, ফোর্স যেদিকে আছে, আরে প্রেসার উপরের দিকে লাগছে, তো ফোর্সও তো এদিকেই থাকবে। তো ফোর্স যেদিকে আছে সেদিকে কি হচ্ছে, ডিসপ্লেসমেন্ট হচ্ছে। তো এফ ডট ডিএস কত হবে, এফ ডিএস কস 0 ডিগ্রি, তো এফ ডিএস চলে আসবে, কস 0 ডিগ্রি ভ্যালু 1, তাই না? তো এফ ডট ডিএস ডাইরেক্ট, মানে এফ ডিএস আমি ডাইরেক্ট লিখে দিলাম। আচ্ছা, তো ফোর্সের জায়গায় এবার কি লিখবো, তো ফোর্সের জায়গায় দেখো প্রেসার ইজিক্যাল টু হয় ফোর্স আপন এরিয়া। তো ফোর্স কত আসবে, ফোর্স আসবে আমার কাছে পি ইন্টু এরিয়া। পয়েন্ট টু বি নেটেড আমরা এখানে নেট প্রেসারকে কনসিডার করছি। আমি আগেও বলে দিলাম যে আমরা নেট প্রেসারকে কনসিডার করছি, কেননা পি দিয়ে একরকম ফর্মুলা, পি নট দিয়ে একরকম ফর্মুলা আমি করতে পারি, নো প্রবলেম। বাট কি কাজে লাগবে বলো, আমার কাছে নেট প্রেসারই কাজে আসবে আলটিমেটলি।
তো পি নেট, তো ফর্মুলা কি আসবে তাহলে? ফোর্স এখান থেকে চলে আসবে পি নেট ইন্টু এ, পি নেট ইন্টু এ। বাকি পি নেটের ভ্যালু তুমি পরে বসিয়ে নেবে, তোমার যদি তোমার ঝামেলা করে বেকার ওইভাবে বের করার থেকে পি নেটের ভ্যালু তুমি পরে বসিয়ে নেবে, ঠিক আছে? তাহলে ফোর্স এখান থেকে আমি কি লিখতে পারি? পি নেট, এই যে পি নেট ইন্টু এ, তাহলে পি নেট ইন্টু এ, আর ডিএস এর জায়গায় কি লিখবো? ডিএক্স, মানে যত পরিমাণ পিস্টন সরেছে, তো এ ডিএক্স। তাহলে কত এলো? পি নেট ইন্টু এ ডিএক্স। আচ্ছা, তুমি একটা জিনিস বলো, এটা হচ্ছে এরিয়া আর এটা হচ্ছে ডিএক্স, তো এরিয়া ইন্টু হাইট কি হয় আমার কাছে? দেখো, এরিয়া ইন্টু হাইট লিখলাম। এরিয়া মানে কি? এরিয়া মানে হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ, লেন্থ ইন্টু ব্রেথ, লেন্থ ইন্টু ব্রেথ। আর হাইট মানে কি? এইচ। তো লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইটকে কি বলা হয়? ভলিউম, ভলিউম। তাহলে এখানে কি আমি এডিএক্স এর জায়গায় ভলিউম লিখবো? ভুল, ভলিউম না, চেঞ্জ ইন ভলিউম লিখবো। কেন? বিকজ আগে এরকম ছিল, এখন এতটা হয়ে গেছে। তার মানে আলটিমেটলি কিসের চেঞ্জ হয়েছে? দেখো, আগে এতটা ছিল, এখন এতটা হয়ে গেছে। দেখো না, আগে আগে এখান থেকে এই বেস থেকে যদি তুমি ধরো এতটা ছিল, এখন এতটা হয়ে গেছে। তার মানে কি হয়েছে? তার মানে ভলিউম বেড়ে গেছে, ভলিউম বেড়ে গেছে। মানে আগে ভলিউম ছিল, ধরে না এখান থেকে এত দূর ভি1 ছিল, আগে ভলিউম এখান থেকে এটা ভি1 ছিল, এখন ভলিউম বেড়ে হয়ে গেছে ভি2। দেখো না, গ্যাস আগে এতটুকুতে ছিল, তো ভি1 ভলিউম ছিল। এখন যখন পিস্টন, আমি তো পিস্টনকে উপরে উঠিয়ে দিয়েছি, তাহলে পিস্টন যদি এখান, পিস্টন আর এখানে নেই। অনেকে ভাবছে পিস্টন তো আছে এখানে, আরে পিস্টন এখান থেকে এখানে উঠে গেছে। তো এই, তো এই গ্যাস, এই গ্যাস তো এখন এই জায়গাতেও চলে আসবে, পুরো জায়গাটাকে নিয়ে নেবে। তো এখন গ্যাস কিন্তু পুরো কন্টেনার জুড়ে আছে। আগে পিস্টন এখানে ছিল, এই পিস্টনই এখন এখানে উঠিয়ে দিচ্ছি। মানে বেসিক্যালি পিস্টন এখানে আর নেই, এখানে আর পিস্টন নেই, ওই পিস্টনকে আমি এখানে উঠিয়ে দিয়েছি। তো তার মানে কি? তার মানে হচ্ছে যে এখানে ভলিউম আগে ভি1 ছিল, এখন ভলিউম, গ্যাসের ভলিউম বেড়ে ভি2 হয়ে গেছে। তার মানে আলটিমেটলি ভলিউমে চেঞ্জ এসছে। হ্যাঁ, তো সেই ভলিউমের চেঞ্জ কত পরিমাণ? তো দেখো, এরিয়া ইন্টু যতটা ডিএক্স উঠেছে, তো সেটাই তো চেঞ্জ হয়েছে। আরে দেখো, যদি আমি ভি2 মাইনাস ভি1 করি, তো দেখো তো কোন এরিয়াটা আসবে, মানে কোন ভলিউমটা আসবে। দেখো, ভি2 এতটা, তুমি সেখান থেকে ভি1 কে বাদ দিয়ে দিয়েছো, তার মানে এতটাই তো চেঞ্জ হয়েছে, এটাই তো ডেল্টা ভি। ভি2 এতটা, ভি1 এতটা, তো ভি2 থেকে, টোটাল ভি2 থেকে ভি1 বাদ দিলে এই যতটা ডিএক্স আছে ততটাই তো ভলিউমের গ্যাস হবে। দেখে নাও, দেখো এটা ভি1, এটা ভি2, তো ভি2 থেকে তুমি ভি1 কে বাদ দিচ্ছ, তো তাহলে তো এইটুকুই পড়ে থাকে। বোঝা গেল? তো এইটুকুটা কি তাহলে? এইটুকুটা দেখো ভি2 মাইনাস ভি1, ভালো করে দেখো না, এটা ভি2 ছিল, এটা ভি1 ছিল, তো ভি2 থেকে তুমি ভি1 কে গায়েব করে দিয়েছো, মানে টোটাল ভি2 থেকে তুমি এই পোর্শনকে গায়েব করে দিয়েছো, তাহলে এই পোর্শনটাই তো থাকে। ঠিক আছে, এই পোর্শনটাই থাকে। তাহলে এই পোর্শনটা কি? তো এই পোর্শনটাও একটা ভলিউম, বাট এটা কোন ভলিউম? যে পরিমাণ ভলিউম বাড়লো, কেন ডিএক্স তো তোমার বেড়েছে, তো ডিএক্স যদি বাড়ে, তো ভলিউমও এখান থেকে এতটাই তো বাড়বে। ঠিক আছে, আর বাকি তুমি যদি দেখো, তুমি এটা ডেল্টা ভি কে বার করলে কিভাবে? তুমি এই ভলিউমটাকে বার করলে কিভাবে? ফাইনাল ভলিউম ভি2 থেকে ইনিশিয়াল ভলিউম ভি1 কে মাইনাস করে, তো ভি2 মাইনাস ভি1 করেছো, তার মানে কি করেছো? চেঞ্জ করেছো। নর্মাল ব্যাপার, আগে ভি2 ছিল, সরি, আগে ভি1 ছিল, এখন ভি2 আছে, তো চেঞ্জ কত হলো? ভি2 মাইনাস ভি1। তো এই ভি2 মাইনাস ভি1 কি? চেঞ্জ ইন ভলিউমই তো হলো। তো চেঞ্জ ইন ভলিউম মানে ডেল্টা ভি হলো। তো এই এ ইন্টু ডিএক্স বেসিক্যালি কি তোমার কাছে? ডেল্টা ভি। তাহলে তুমি লিখতে পারো পি নেট ইন্টু ডেল্টা ভি, মানে পি নেট ডেল্টা ভি। তো ওয়ার্ক ডান চলে আসে আমাদের কাছে পি নেট ডেল্টা ভি। এবার ডেল্টা ভি এর জায়গায় তুমি এবার পি নেটের জায়গায় তুমি বসিয়ে দাও। পি নেটের জায়গায় কি আসবে? পি নেটের জায়গায় পি মাইনাস পি নট আসবে, আগে লিখেছিলাম এই যে পি মাইনাস পি নট। আর ডেল্টা ভি এর জায়গায় কি আসবে? ভি2 মাইনাস ভি1 আসবে, ভি2 মাইনাস ভি1 আসবে, বাস হয়ে গেল। এটা হয়ে গেল ফর্মুলা তোমার। বাই দ্য ওয়ে, এটা আমাদের যদিও এটার থেকে বেশি কাজের আমাদের এই ফর্মুলাটা, ঠিক আছে, এটার থেকেও বেশি কাজের।
অনেক সময় কি হয় যদি প্রসেস খুব ধীরে ধীরে হয়, মানে খুব ধীরে ধীরে প্রসেস হয়, তো তখন কি হয়, তুমি আমাকে একটা লজিক বলো, ধরে নাও এটা একটা পিস্টন আছে, বা এটা কি, হ্যাঁ দরকার আছে। এবার তুমি বুঝতে পারবে রিভার্সিবল আর ইরিভার্সিবল কনসেপ্ট। এটা ওয়ার্ক ডান তো বলে দিলাম, এবার বুঝতে পারবে। দেখো তুমি আমাকে একটা জিনিস বলো যে এটা একটা ওই আগের মতনই সিস্টেম, পিস্টন, হ্যাঁ এটা একটা পিস্টন আছে। তুমি আমাকে একটা জিনিস বলো, বা এটাকে এরকম করে না একে, এটা একটা পিস্টন আছে, ঠিক আছে, আর এখানে কি আছে, গ্যাস আছে। তুমি আমাকে একটা জিনিস বলো যে ধরে নাও তোমার পি গ্রেটার দেন পি নট আছে, ধরে নাও পি গ্রেটার দেন পি নট আছে, তো তাহলে এখানে পি আছে, এখানে পি নট আছে, ঠিক আছে। তাহলে নেট প্রেসার তোমার কাছে কি পি মাইনাস পি নট, আর নেট ফোর্স কত হবে, নেট ফোর্স হবে পি মাইনাস পি নট ইন্টু এ, যদি পিস্টনের এরিয়া এ হয়, ঠিক কিনা, এটা হবে। তাহলে তোমার কাছে দেখো নেট ফোর্স কনস্ট্যান্ট আছে, ঠিক কিনা, নেট ফোর্স তোমার কাছে কনস্ট্যান্ট আছে, ওকে, নেট ফোর্স তোমার কাছে কি আছে, কনস্ট্যান্ট আছে। তার মানে নেট ফোর্স যদি তোমার কনস্ট্যান্ট থাকে, নেট ফোর্স যদি তোমার কনস্ট্যান্ট থাকে, তার মানে এই যে পিস্টনটা, ভালো করে দেখবে, এই যে পিস্টনটা কি হবে, এই যে পিস্টনটা একটা কনস্ট্যান্ট প্রেসারে উপরে উঠবে, তার মানে কনস্ট্যান্ট ফোর্সে উপরে উঠবে, আর কনস্ট্যান্ট ফোর্সে ওঠা মানে কি, কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনে উপরে উঠবে। তাহলে পিস্টনটার ভেলোসিটি চেঞ্জ হবে এবং পিস্টনটা এক নিঃশ্বাসে উপরে পৌঁছে যাবে, ঠিক কিনা। ভাই অ্যাক্সিলারেশন আছে না পিস্টনে, পিস্টনে অ্যাক্সিলারেশন আছে না, তো ভেলোসিটি কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে। তো পিস্টনটা দেখো প্রথমে স্লো মুভ করে, মানে প্রথমে প্রেসার লাগার কারণে এবার স্লো মুভ করছে, স্লো স্লো থেকে আস্তে আস্তে স্পিড বাড়িয়ে এরকম করে উঠে যাবে, এই দেখো এরকম করে উঠবে, এরকম করে উঠবে। তো এই ধরনের যে সাডেন প্রসেস হয় তাকে আমরা বলি ইরিভার্সিবল, তাকে আমরা কি বলি, ইরিভার্সিবল প্রসেস, ঠিক আছে, ইরিভার্সিবল প্রসেস। অনেক সময় কি হয়, অনেক সময় কি হয় যে যে এই যে পিস্টন না, এই পিস্টন এভাবে এক ঝটকায় অ্যাক্সিলারেট হয়ে উঠে যায় না, পিস্টন খুব ধীরে 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 উপরে ওঠে। এবার তোমরা বলবে যে পিস্টন ধীরে 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 উপরে ওঠে, তার মানে নিশ্চয়ই এফ নেট জিরো হবে, নেট ফোর্স তাহলে জিরো হওয়ার কথা, নেট ফোর্স জিরো হওয়ার কথা, তো একদম ঠিকই আছে, নেট ফোর্স জিরো হবে, হ্যাঁ সত্যি, হ্যাঁ নেট ফোর্স জিরো হবে। তো ওই কারণে পিস্টন যখন খুব ধীরে ধীরে ওঠে না, খুব ধীরে 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 ধীরে, আগেরটা যেটা বলেছিলাম উল্টো, কিন্তু আগেরটা ইরিভার্সিবল প্রসেস আমি বলেছিলাম যে নেট ফোর্স কত আসছে, পি মাইনাস পি নট ইন্টু এ, তার মানে নেট ফোর্স কনস্ট্যান্ট আছে, তো পিস্টন এক নিঃশ্বাসে উপরে, কেননা অ্যাক্সিলারেশন আছে। সেকেন্ড কেসে আমি বলছি অন্যরকম, সেকেন্ড কেসে আমি বলছি যে পিস্টন খুব ধীরে 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 উপরে উঠছে। তো পিস্টন যদি খুব ধীরে 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 উপরে ওঠে, তাহলে তোমরা একটা জিনিস দেখো যে পিস্টন যদি খুব ধীরে ধীরে উপরে ওঠে, তাহলে নিশ্চয় নেট ফোর্স জিরো হবে, কেন, খুব স্লো প্রসেস, ধীরে ধীরে উপরে ওঠা মানে কি, ভেলোসিটি প্রায় কনস্ট্যান্ট, ভেলোসিটি নিয়ারলি কনস্ট্যান্ট, তো ভেলোসিটি যদি কনস্ট্যান্ট থাকে নেট ফোর্স জিরো হবে। তো ওই কারণে আমরা কি করি, যখন পিস্টন ধীরে ধীরে উপরে ওঠে তখন আমরা গ্যাসের প্রেসারকে দেখি, তখন আমরা কি করি, গ্যাসের প্রেসারকে দেখি। তো তখন আমাদের ওয়ার্ক ডানের ফর্মুলা আসে, তখন আমাদের ওয়ার্ক ডানের ফর্মুলা আসে পিডিভি, এরকম আসে। বললে ডিভি কেন, দেখো পিস্টন খুব ধীরে ধীরে ওঠে বলে ভলিউমের চেঞ্জ না খুব স্মল হয়, খুব স্মল ভলিউমের চেঞ্জ হয়, ঠিক আছে। আর এই পি পি এই যে প্রেসার এখানে আছে, এই যে প্রেসার এখানে আছে, এই পিটা কিসের পি, এই পিটা হচ্ছে গ্যাসের পি, পি অফ গ্যাস, তো পি অফ গ্যাস ইন্টু ডিভি বলি আমরা, ঠিক আছে, তো পি অফ গ্যাস ইন্টু ডিভি বলি। তো তুমি যদি মানে সাডেন এসে দেখো না, তো তোমার মনে হবে যেন পিস্টনে কোনো রকম কোনো চেঞ্জই হচ্ছে না, মানে এত স্লোলি পিস্টন উপরে ওঠে। তো ওই কারণে আমরা এটা ভাবি যে আমি এখানে হিট দিচ্ছি,
ঠিক আছে, আমি এখানে হিট দিচ্ছি অথচ কোনো রকম চেঞ্জ তো চোখেই পড়ছে না। তো ওই কারণে এই ধরনের প্রসেসকে আমরা বলি রিভার্সিবল প্রসেস। রিভার্সিবল প্রসেস মানে কি, তুমি যে কোনো ইনস্ট্যান্টে কি করতে পারো, প্রসেসটাকে ঘুরিয়ে দিতে পারো। আগেরটাই কি ছিল, অ্যাক্সিলারেশন ছিল। তো যে কোনো ইনস্ট্যান্টে প্রসেসকে, মানে কোনো একটা ইনস্ট্যান্টে, মানে জাস্ট লাইক যে টি ইজিক্যাল টু 2 সেকেন্ডে পিস্টন এখানে, এখানে তুমি কি করলে ওই টি ইজিক্যাল টু 2 সেকেন্ডে পিস্টনকে এখানে পাঠিয়ে দিলে। ওটা কিন্তু ইরিভার্সিবলের ক্ষেত্রে পসিবল নয়, কেন, খুব তাড়াতাড়ি প্রসেসটা হয়। বাট রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রে কি হয়, খুব ধীরে 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 পিস্টন উপরে উঠছে। তো তুমি তুমি এক তো কি করতে পারো যে তুমি যদি হঠাৎ করে এসে দেখো, তোমার মনে হবে যেন প্রসেসে কোনো চেঞ্জই হয়নি। তো তোমার মনে হবে যেন প্রসেস এক, মানে যাওয়ার কথা ছিল পিস্টন ওপরে, তোমার মনে হবে কি যে পিস্টন আবার ওখানেই চলে এসছে। মানে ইট জাস্ট লাইক যে রিভার্সিবল, বাট মানে রিভার্সিবল মানে কি, পিস্টন যেখানে ছিল সেখানেই রয়েছে। আমরা এরকম ভাবে, আমরা দেখো জিনিসটা অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়ামের কনসেপ্টও এরকম, যে আমরা এরকম ভাবি যে যে আমরা এরকম ভাবি ইকুইলিব্রিয়ামকে, আমরা এরকম ভাবি যে ধরো দুটো গ্যাস আছে, দুটো গ্যাস আছে, ঠিক আছে, দুটো গ্যাস আছে। তো হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে গ্যাস ফ্লো হচ্ছে, বা দুটো গ্যাস আছে, এরকম ভাবো দুটো গ্যাস আছে, তাদের প্রেসার সেম আছে। তো আমরা এরকম ধরি যে এমন নয়, এমন নয় যে এদের মাঝখানে কোনো রকম আর প্রেসার ফ্লো হচ্ছে না। আমরা এরকম ভাবি যে যে পরিমাণ প্রেসার গ্যাস এ থেকে গ্যাস বি তে ফ্লো হচ্ছে, সেই পরিমাণ প্রেসার গ্যাস বি থেকে গ্যাস এ তে ফ্লো হচ্ছে। তো এইভাবে দুটো গ্যাস দুজনার ইকুইলিব্রিয়ামকে মেনটেন রেখেছে। বা এরকম তোমরা ভাবতে পারো যে গ্যাস বি আছে আর গ্যাস এ আছে, গ্যাস এ থেকে গ্যাস বি তে কন্টিনিউয়াসলি প্রেসার মানে ফ্লো হচ্ছে, ওই কারণে গ্যাস বি এর প্রেসার বেড়ে যাচ্ছে। কিন্তু গ্যাস বি তার প্রেসারকে মেনটেন করার জন্য আবার গ্যাস এ কে কি করছে, গ্যাস এর দিকে কি করছে, মানে গ্যাসকে ফ্লো করে দিচ্ছে, যার কারণে প্রেসার দুটোর মেনটেন থাকছে। তো এমন না, মানে এটা বলছে এমন না যে দুটো যদি সেম প্রেসারের অবজেক্ট হয় তাদের মধ্যে কোনো রকম ফ্লো হবে না। অবভিয়াসলি তাদের মধ্যে ফ্লো হবে, বাট ফ্লোটা এমন ভাবেই হবে যে তাদের মধ্যে কোনো রকম চেঞ্জ আসবে না। দিস ইজ ইকুইলিব্রিয়াম, যাকে আমরা অনেক সময় ডাইনামিক ইকুইলিব্রিয়ামও বলে থাকি। তো যে কোনো অবজেক্ট অ্যাকচুয়ালি এই ধরনের কি থাকতে চায়, ডাইনামিক ইকুইলিব্রিয়ামে থাকতে চায়। তো সিমিলার জিনিস এখানেও আমরা ভাবি যে এটা অ্যাকচুয়ালি ডাইনামিক ইকুইলিব্রিয়ামে আছে। মানে আমরা এরকম ভাবি যে অ্যাকচুয়ালি পিস্টন উপরের দিকে গেছে, বাট আবার পিস্টন সেই জায়গাতেই ফিরে চলে এসছে, যার কারণে আমরা এটাকে রিভার্সিবল বলি। বা তোমরা এরকমও ভাবতে পারো, আর একটা কনসেপ্ট এরকম ভাবতে পারো যে এই পিস্টনটা খুব ধীরে ধীরে উপরে উঠছে। তো ধীরে ধীরে উপরে উঠলে যে কোনো ইনস্ট্যান্টে পিস্টনকে যদি তুমি তুমি একটা জিনিস ভাবো না, পিস্টন খুব ধীরে ধীরে উপরে উঠছে, তো যে কোনো ইনস্ট্যান্টে তুমি পিস্টনের উপর যদি আঙুল রাখো, তুমি যদি হালকা টাচ করো, পিস্টন আবার আগের জায়গায় ফিরে চলে আসবে। কেন, খুব স্মল চেঞ্জ হচ্ছে না, তুমি যদি হালকা টাচ করো পিস্টন আবার আগের জায়গায় চলে আসলো। তো সেইভাবেও তুমি রিভার্সিবলের কনসেপ্ট ভাবতে পারো। তো রিভার্সিবল ইরিভার্সিবল এরকম হয়। এবং ওয়ার্ক ডানের ফর্মুলা রিভার্সিবলের ক্ষেত্রে পি গ্যাস ইন্টু ডিভি ইন্টিগ্রেশনের মধ্যে আসে, এবং যদি নর্মালি হয় তাহলে পি নেট ইন্টু ডেল্টা ভি আসে। এবার তোমরা বলবে যে এইখানে তো আমি যেটা মেন দেখাতে চাইলাম সেটা হচ্ছে প্রেসারের ভ্যারিয়েশন দেখাতে চাইলাম, বাট ভলিউম মতো, ভলিউম মতো মানে কনস্ট্যান্ট ভাবে নাও চেঞ্জ হতে পারে। তাই বললাম হ্যাঁ। অ্যাকচুয়ালি কি হয়, অ্যাকচুয়ালি যদি তোমাকে আমি ফর্মুলা বলি, অ্যাকচুয়ালি ফর্মুলা যদি আমি তোমাকে বলি, যে অ্যাকচুয়াল ফর্মুলা যেটা আসে, মানে ইরিভার্সিবলের ক্ষেত্রে প্রথমে বলছি, ইরিভার্সিবলের ক্ষেত্রে অ্যাকচুয়াল ফর্মুলা আসে আমাদের পি নেট আর ইন্টিগ্রেশন অফ ডিভি আসে। তো এই ডিভি কে আমরা ভি ওয়ান থেকে ভি টু পর্যন্ত ইন্টিগ্রেট করি, তো পি নেট ইন্টু ডেল্টা ভি চলে আসে। কিন্তু এর ক্ষেত্রে কি হয়, এর ক্ষেত্রে বেসিক্যালি কি হয় যে প্রেসার ভ্যারি করে যায়, প্রেসার ভ্যারি করে যায়। তো সেই কারণে আমরা ইন্টিগ্রেশনের মধ্যে রাখি প্রেসারকে, বোঝা গেল, ইন্টিগ্রেশনের মধ্যে রাখি। তো এটা হচ্ছে রিভার্সিবলের ক্ষেত্রে। তো রিভার্সিবলের ক্ষেত্রে কি হয়, ইন্টিগ্রেশন থাকবে, আর ইরিভার্সিবলের ক্ষেত্রে সিম্পল তোমরা মনে রাখো ইন্টিগ্রেশন এখানে থাকে না। ইন্টিগ্রেশন এখানে কি হয়, ইন্টিগ্রেশন এখানে থাকে না। এইবার দেখো যে ডাব্লিউ ইজিক্যাল টু আমি কি লিখলাম, পি ডেল্টা ভি লিখলাম। ডাব্লিউ ইজিক্যাল টু আমি কি লিখলাম, ডাব্লিউ ইজিক্যাল টু আমি কি লিখলাম, ডাব্লিউ ইজিক্যাল টু আমি কি লিখলাম, পি ডেল্টা ভি লিখলাম। ঠিক আছে, এবার ফিজিক্সে যেখানে মাল্টিপ্লিকেশন আসে না,
সেখানেই এরিয়া আসে, যেখানে মাল্টিপ্লিকেশন আসে সেখানে এরিয়া আসে। তো আমি যদি আজকে প্রেসার আর ভলিউমের একটা গ্রাফ দিয়ে দিই, ঠিক আছে, প্রেসার আর ভলিউমের একটা গ্রাফ দিয়ে দিই, এবার বলে প্রেসার আর চেঞ্জ ইন ভলিউমের মধ্যে গ্রাফ হওয়ার দরকার। আরে প্রেসার আর চেঞ্জ ইন ভলিউমের মধ্যে গ্রাফ কেন হবে? বলে কেন হবে না? আমি যদি আজকে তোমাকে এরকম একটা গ্রাফ এঁকে দিই, তাহলে এখানে কি ভলিউমের চেঞ্জ হচ্ছে না? দেখো এখানে ভলিউম V1, এখানে ভলিউম V2, তো গ্রাফ কি হবে? গ্রাফ হবে এখান থেকে ডেল্টা ভি। দেখবে ভালো করে, দেখবে ভালো করে। বা আমি যদি তোমাকে এরকমই এঁকে দিই, সিম্পল গ্রাফই আঁকছি, এরকম টেনা বেঁকা না এঁকে, তোমাদের কোশ্চেন আসবে যে যে আপনি বললেন যে আপনি নয়, সরি, তুমি বললে যে পি ওয়ার্ক ডানের ফর্মুলা হয় পি ডেল্টা ভি, আর তুমি বলে যে যেখানে যেখানে মাল্টিপ্লিকেশন আসবে সেখানে সেখানে এরিয়া আসবে। তো এখানে তো পি ইন্টু ডেল্টা ভি আছে, তাহলে তো গ্রাফ পি আর ডেল্টা ভি এর মাঝখানে হওয়া দরকার। তো আমি বললাম হ্যাঁ, কোশ্চেনটা তোমার ঠিক, বাট আমি প্রুভ করব যে কেন এটা পি আর ভি হবে, পি আর ডেল্টা ভি হবে না। ভালো করে দেখবে। তো ওয়ার্ক ডান ইজিক্যাল টু কি হয়? পি ডেল্টা ভি। আর আমি গ্রাফ কার মধ্যে নিয়েছি? পি আর ভি এর মধ্যে ধরে নিচ্ছি। ধরে কি নেবো? বা ধরে নিচ্ছি আমি ভুল করেছি। তো অ্যাকচুয়ালি আমি ভুল করিনি, আমি সেটাই দেখাতে চাইছি যে অ্যাকচুয়ালি আমি ভুল করিনি। কেন? দেখো, তো পি ডেল্টা ভি নিয়েছি, তো আমি যে কোনো একটা গ্রাফ ধরে নাও কনসিডার করলাম, এই গ্রাফটা পি আর ভি এর মাঝখানে। তো দেখো ভালো করে, আমি কি বললাম যে যেখানে যেখানে মাল্টিপ্লিকেশন থাকবে সেখানে সেখানে এরিয়া থাকবে। তার মানে এখানে হবে এরিয়া অফ, এরিয়া অফ পি ডেল্টা ভি গ্রাফ, পি পি ডেল্টা ভি গ্রাফ, মানে হচ্ছে পি আর ডেল্টা ভি গ্রাফের যে এরিয়া সেটাই হবে ওয়ার্ক ডান। তো তোমরা বলবে এই তো ভুল প্রমাণিত হয়ে গেল। বলে কিভাবে? আরে এখানে প্রেসার আছে, এখানে ভলিউম আছে, কিন্তু গ্রাফ কার নিতে বলেছে? পি আর ডেল্টা ভি এর নিতে বলেছে। আমি বললাম হ্যাঁ, মিস্টেক হো গিয়া। তো না, মিস্টেক হয়নি, মিস্টেক হয়নি, মিস্টেক হয়নি। কেন বলি, দেখো, তোমাকে এক্সামে গ্রাফ দিয়ে দেবে পিভির, তোমাকে ডেল্টা ভি কে নিজে নির্বাচন করতে হবে। তার মানে দেখো, গ্রাফ এখান থেকে স্টার্ট হয়েছে, তো যদি আমরা এক্স অ্যাক্সিসের দিকে একটা পারপেন্ডিকুলার টানি, তো এইটা কি হবে? V1। দেখো না ভলিউম কোন দিকে আছে? এক্স অ্যাক্সিসের দিকে। তাই আমরা যদি একটা পারপেন্ডিকুলার টানি, তো ধরে নাও গ্রাফ এ থেকে বি তে গেছে, তো এ পয়েন্টের কোরেসপন্ডিং যে পারপেন্ডিকুলার আমি ভি মানে এক্স অ্যাক্সিসের উপর টেনেছি, সেটা তো ভলিউমকে ইন্ডিকেট করবে। বলবে কেন? আরে এক্স অ্যাক্সিসে তো ভলিউমই আছে, তো ভলিউম যদি আমি, তো যদি আমি পারপেন্ডিকুলার এক্স অ্যাক্সিসের ওপর টানি, তো এক্স অ্যাক্সিসকে যে জায়গায় যে জায়গায় কাট করবে এই পারপেন্ডিকুলার এক্স অ্যাক্সিসকে, আর এই পারপেন্ডিকুলার এক্স অ্যাক্সিসকে যে জায়গায় কাট করবে, যে জায়গায় কাট করবে এক্স অ্যাক্সিসকে যে জায়গায় কাট করবে সেইখানে ভলিউম থাকবে। তো এক্স অ্যাক্সিসকে এই জায়গায় কাট করেছে, তো ভলিউম এখানে V1। এই বি পয়েন্টটা এক্স অ্যাক্সিসকে এই জায়গায় কাট করেছে, তো ভলিউম এখানে হবে V2। ভলিউম এখানে কি হবে? V2। ঠিক আছে? আচ্ছা, তো একটা জিনিস ভাবো যে প্রেসার এখানে পি, ভলিউম এখানে V2। আমি বললাম ঠিক আছে, হ্যাঁ কোনো ব্যাপার না। আচ্ছা, বা গ্রাফটাকে না আমি আরেকটু ইজি করছি, গিভ মি সাম টাইম, আমি আরেকটু ইজি করছি। গ্রাফটাকে সাপোজ আমি এরকম নিচ্ছি তোমাদের সুবিধার খাতিরে, কেননা আগে তো আমাকে কনসেপ্ট বোঝাতে হবে। দেখো এখানে কত হলো? V1। সেম কনসেপ্টে এখানে এখানে হবে V1, আর এই জায়গায় হবে তোমার V2, রাইট? এই জায়গায় হবে তোমার V2। ঠিক আছে? ঠিক আছে, ওকে। এবার তুমি ভাবো, এবার তুমি ভাবো যে এই রিজিয়ন থেকে এই রিজিয়ন আমাকে কি বোঝাচ্ছে? প্রেসার বোঝাচ্ছে। তো প্রেসার এখানে আমি ধরে নিলাম পি নেট। আরে এখানে তো পি নেটই থাকে না, পি নেট ডেল্টা ভি, আমি নেট লিখতে ভুলে গেছিলাম, পি নেট ডেল্টা ভি। তো এখান থেকে এটা হয়ে গেল আমার পি নেট। ঠিক আছে, নো প্রবলেম। আচ্ছা, আর এখান থেকে এখান পর্যন্ত কি হয়ে গেল? দেখো ডেল্টা ভি। বলে কিভাবে? এইখান থেকে যদি তুমি অরিজিন থেকে ধরো, এই টোটালটা কত? V2। অরিজিন থেকে এটা কত? V1। তো ফাইনাল ভলিউম মাইনাস ইনিশিয়াল ভলিউম,
তো এইটা কত হবে তাহলে ডেল্টা ভি। এবার তুমি বলবে অরিজিন থেকে কেন ধরলাম, তো অরিজিন থেকে ধরবো না তো কোথায় ধরবো, এটা তো ইনিশিয়াল ভলিউম ভি ওয়ানই আছে। ইনিশিয়াল ভলিউম দেখো না ভি ওয়ান আছে, তুমি যদি অরিজিন ফরিজিন নিয়ে গল্পও ছেড়ে দাও, ইনিশিয়াল ভলিউম ভি ওয়ান আছে, ফাইনাল ভলিউম ভি টু আছে, তো চেঞ্জ ইন ভলিউম কি হবে ভি টু মাইনাস ভি ওয়ান। আর ভি টু মাইনাস ভি ওয়ান কি, এই পয়েন্টে ভি টু আছে, এই পয়েন্টে ভি ওয়ান আছে, তো ভি টু মাইনাস ভি ওয়ান তো এর মাঝের জায়গাকেই বোঝাবে ডেল্টা ভি। যদি আমি বলি আমি আহ, যদি আমি বলি যে আমি এখানে আছি, এ পয়েন্টে আছি, আর আরেকজন বি পয়েন্টে আছে, তো এ আর বি এর মাঝখানে গ্যাপ কত হবে, এদের মাঝখানে যে স্ট্রেট লাইন, তো গ্যাপ কত হবে, গ্যাপ বা এ আর বি এর মাঝখানে ডিসপ্লেসমেন্ট কত হবে, তো এক্স বি মাইনাস এক্স এ। তো সেরকম টাইপেরই তো জিনিস এখানে হলো, সেরকম টাইপের জিনিস তো এখানে হলো, যে এখানে ভি ওয়ান এখানে ভি টু, তো গ্যাপ কত হবে ডেল্টা বি, ভি টু মাইনাস ভি ওয়ান। আচ্ছা, আর প্রেসার কত হলো, পি নেট ধরে নিলাম যে প্রেসার এখান থেকে এটা হলো হয়ে গেল তোমার পি নেট। তো এবার দেখো আমি বলেছি এরিয়া অফ পি ডেল্টা ভি গ্রাফ হবে আমার কাছে ওয়ার্ক ডান। তো দেখো ডেল্টা ভি এখান থেকে এতটা, আর প্রেসার এখান থেকে এতটা, তো এরিয়া কোনটা হবে এইটা। তো এই যে এরিয়াটা তোমাকে ওয়ার্ক ডান দেবে, সেই এরিয়াটা কত হবে, দেখো এটা একটা কি আয়তক্ষেত্র, তো এরিয়া তোমার কাছে আসছে পিনেট, পিনেট ইন্টু এইটুকু গ্যাপ ডেল্টা ভি, তো এটাই হয়ে গেল তোমার কাছে এরিয়া। পিনেট ইন্টু ডেল্টা বলবে কিভাবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, সেটাই তো এরিয়া। দৈর্ঘ্য, দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে পি নট, আর প্রস্থ কত ডেল্টা বি, ডেল্টা বি, তো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়ে গেল ওয়ার্ক ডান, মানে এরিয়া অফ পি ডেল ভি গ্রাফ, এরিয়া অফ, এরিয়া অফ পি ডেল্টা ভি গ্রাফ। তো পি বইতে অ্যাকচুয়ালি লেখা থাকে যে পিভি গ্রাফের এরিয়া দেয়, পিভি গ্রাফের এরিয়া আমার কাছে কি দেয় ওয়ার্ক ডান দেয়, একদম ঠিক লেখা থাকে, ওটা লেখা থাকে অ্যাক্সিসের রেসপেক্টে। এগেন আমি বলছি ওটা লেখা থাকে অ্যাক্সিসের রেসপেক্টে, এদিকে পি অ্যাক্সিস থাকে, এদিকে ভি অ্যাক্সিস থাকে, মানে এক্স অ্যাক্সিসের দিকে ভলিউম থাকে, ওয়াই অ্যাক্সিসের দিকে প্রেসার থাকে। হ্যাঁ, এটা পাল্টাতে পারে, অনেক সময় এক্স অ্যাক্সিসে প্রেসার দিয়ে দেবে, ওয়াই অ্যাক্সিসে ভলিউম দিয়ে দেবে, কিন্তু তোমাকে এইটা মনে রাখতে হবে প্রেসার আর ভলিউমের মাঝখানে যেটুকু তোমাকে গ্রাফ দিচ্ছে, প্রেসার আর ভলিউমের মাঝখানে যেটুকু তোমাকে গ্রাফ দিচ্ছে, সেই গ্রাফটা যে এরিয়া বানাবে সেটাই হবে আমার কাছে কি, সেটাই হবে আমার কাছে, এক মিনিট দাঁড়াও। সেটাই হবে আমার কাছে ওয়ার্ক ডান। এক মিনিট, ঠিক আছে, তো বোঝা গেল। এবার তোমার কাছে না, এবার তুমি সবকিছু মাথা থেকে বের করে দাও, তোমার কাছে ওয়ার্ক ডান যেমনই দেবে, ঠিক আছে, যেমন অনেক সময় আমি তোমাকে যেটা দেখালাম কনস্ট্যান্ট প্রেসারের গ্রাফ দেখালাম, কনস্ট্যান্ট প্রেসারের গ্রাফ দেখালাম যে এটা দেখো প্রেসার কনস্ট্যান্ট আছে, দেখো না প্রেসার কনস্ট্যান্ট আছে, তোমাকে বলো কোথায় প্রেসার ভ্যারি করছে, তো প্রেসার তো দেখো এখানে কনস্ট্যান্ট আছে। এবার অনেকে বলবে এই যে প্রেসার যে সামনের দিকে যাচ্ছে তাহলে কনস্ট্যান্ট কোথায় থাকছে, আরে ভলিউম ভ্যারি করছে, দেখো না এই বরাবর কি আছে, আমি যদি জিজ্ঞেস করি এই বরাবর কি আছে, এক্স অ্যাক্সিস আছে, তো ভলিউম ভ্যারি করছে, বাট প্রেসার দেখো এটাই আছে। প্রেসার তুমি সবসময় কি করবে পারপেন্ডিকুলার টেনে দেখবে, যদি তোমার কনফিউশন আছে কি কনস্ট্যান্ট আছে কি কনস্ট্যান্ট নেই, পারপেন্ডিকুলার টেনে দেখবে। যদি প্রেসার দেখো যে প্রেসারকে ধরে নাও তুমি, ধরে নাও তুমি, তুমি কি করবে, এটা গ্রাফ আছে, তুমি বুঝতে পারছো না ইয়ার প্রেসার কনস্ট্যান্ট আছে না ভলিউম কনস্ট্যান্ট আছে, তুমি কি করবে এই গ্রাফের রেপ্লিকা, রেপ্লিকা সেম এরকম পাশে টেনে নেবে। এতে কি সুবিধা হবে, তুমি প্রথমে কি করবে যেটা মেন গ্রাফ, মাদার গ্রাফ, ঠিক আছে, মেন গ্রাফ, সেই মেন গ্রাফে কি করবে এরকম করে টেনে নেবে, এরকম করে একটা পারপেন্ডিকুলার টেনে নেবে, তো পারপেন্ডিকুলার টেনে নিয়ে দেখবে যে পিনেট এই জায়গাতেই আছে। এবার সেম গ্রাফের রেপ্লিকা তুমি পাশে গেছো, তো ওখান থেকেও তুমি পারপেন্ডিকুলার কার ওপর টানবে, ওয়াই অ্যাক্সিসের ওপর টানবে। বলে ওয়াই অ্যাক্সিসের ওপর টানবে কেন, কেন প্রথমে তুমি দেখতে চাইছো প্রেসার কনস্ট্যান্ট কিনা,
তো প্রেসার কনস্ট্যান্ট কিনা সেটা তো প্রেসারের অ্যাক্সিসে দেখবে। তো তুমি যখন পিছনের দিকে এরকম টানবে পাশের যে রেপ্লিকা গ্রাফটা থেকে, তুমি যখন পিছনের দিকে টানবে দেখবে এক্স্যাক্টলি পিনেটেই কাট করবে। এতে কি সুবিধা হবে? এতে কি সুবিধা হবে তুমি জানতে পেরে গেলে যে আগেও পিনেটে কাট করছিল, এখনো পিনেটে কাট করছে, তার মানে প্রেসার কনস্ট্যান্টই আছে। প্রেসার তার মানে কি আছে? কনস্ট্যান্টই আছে। প্রেসার যদি ভ্যারিয়েবল হতো, তুমি যদি এক্স্যাক্টলি পাশে গ্রাফ আঁকতে, তো ভ্যারি করার কথা ছিল, বাট ভ্যারি তো করছে না, তাই না? ভ্যারি তো করছে না। তো এইভাবে বোঝার একটা উপায় আছে, ঠিক আছে? তুমি এবার ভলিউমের ক্ষেত্রে সেম জিনিস করে দেখো তো। দেখো, তুমি যদি ভলিউমের ক্ষেত্রে দেখো, তো এখান থেকে তুমি টানবে, তো ভলিউম কোথায়, যদি আর একটু বাড়িয়ে দাও অ্যাক্সিসটা, কোথাও এইখানে কাট করবে। তো ভলিউম যদি সেম হতে হতো, ধরে না এখানে V1 হতো, তাহলে এখানেও V1 হওয়ার উচিত ছিল, বাট হবে না। কেন? বিকজ এক্স অ্যাক্সিসের সামনে V1 আছে, তো পরে থোড়ি না V1 থাকবে। তো এক্স অ্যাক্সিসে এখানে 1 থাকে, তো এখানেও থোড়ি না 1 থাকবে, এখানে 2 থাকবে, এখানে 3 থাকবে, 4 থাকবে, 5 থাকবে। তো ভলিউম কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে, বাট প্রেসার কনস্ট্যান্ট আছে। আচ্ছা, এবার তুমি না অনেক সময় প্রেসারকে কনস্ট্যান্ট দেবে না, অনেক সময় প্রেসারকে কনস্ট্যান্ট দেবে না। যেমন তোমাকে আমি গ্রাফ দেখাচ্ছি, ধরে নাও গ্রাফ তোমার প্রেসার আর এদিকে ভলিউম আছে, গ্রাফ তোমাকে দিয়ে দিল, গ্রাফ তোমাকে দিয়ে দিল এইরকম, আমি দেখিয়ে দিচ্ছি, এইরকম টাইপের গ্রাফ দিয়ে দিল, হয়তো দেখতে পাচ্ছ না, গ্রাফ তোমাকে দিয়ে দিল এইরকম, প্রেসার এদিকে ভলিউম এদিকে, তোমাকে গ্রাফ দিয়ে দিল এরকম। তো তখন কি করবে? তখন তোমরা কি করবে আমি বলছি, তোমরা তখন কি করবে, ডাব্লিউ ইজ ইকাল টু ইন্টিগ্রেশন অফ পিডিবির ফর্মুলা লাগাতে হবে। তো আর একটা জিনিস বলছি, যেমন এখানে মাল্টিপ্লিকেশনে এরিয়া আসে, তেমন ইন্টিগ্রেশনেও এরিয়াই আসে। তার মানে এখানে আমাকে কোনো রকম ইন্টিগ্রেশন করতে হবে না, না, ব্লান্ডার করে দেবে, ইন্টিগ্রেশন কোনো রকম করতে হবে না। আরে ভাই, পি আর ভি এর মধ্যে কোনো তো রিলেশন দিতে হবে না, যেটা দিয়ে তুমি ইন্টিগ্রেশনটা করতে পারো। তোমাকে সিম্পল একটা গ্রাফ দিয়ে দিয়েছে, তো তুমি তখন কি করবে, এরিয়া বার করবে। এই গ্রাফেরও তোমরা কি দেখবে, এরিয়া দেখবে। ওয়ার্ক ডান বার করার জন্য এই গ্রাফেরও তোমরা এরিয়া দেখবে, অ্যান্সার চলে আসবে। আর ইন্টিগ্রেশন তোমরা যখন প্রথম পড়ো, আমি আজ তোমরা যেমন আমি বলেছি, সাজেস্ট করেছি তোমরা বেসিক ম্যাথসের লেকচার দেখবে, তোমরা যে কোনো বেসিক ম্যাথসের লেকচার ইউটিউব থেকে উঠিয়ে নাও। ইন্টিগ্রেশন যখন বোঝাবে, তোমাকে এরিয়া দিয়ে বোঝাবে, যে এটা এরিয়া, এটা ডিএক্স, তো এ ইন্টু ডিএক্স, তাকে ইন্টিগ্রেশন করে দাও, বাস। তো ইন্টিগ্রেশন কি? নাথিং বাট এরিয়া। হ্যাঁ হ্যাঁ, ইন্টিগ্রেশন হচ্ছে নাথিং বাট এরিয়া। মাল্টিপ্লিকেশন কি? মাল্টিপ্লিকেশন ইজ নাথিং বাট এরিয়া। মানে ইন্টিগ্রেশন থাক, এরিয়া থাক, সবসময় তোমার, সরি, ইন্টিগ্রেশন থাক বা মাল্টিপ্লিকেশন থাক, সেটা সবসময় এরিয়াকেই ডিনোট করে, ঠিক আছে? তো এরিয়াকে ডিনোট করে। তার মানে তোমরা, আচ্ছা, তোমরা তো ট্রায়াঙ্গেলের এরিয়া জানো, সবাই জানো তো ট্রায়াঙ্গেলের এরিয়া জানো, সার্কেলের এরিয়া জানো, ঠিক আছে? তো এইবার যখনই তোমরা প্রেসার আর ভলিউমের মাঝখানে যা গ্রাফই দিয়ে দিক, সেগুলো এগুলোর মধ্যেই ঘুরবে, এগুলোর মধ্যেই ঘুরবে, তোমরা কি করবে, তোমরা আহ, তোমরা এরিয়া বার করে নেবে আর অ্যান্সার দিয়ে দেবে। এইবার অনেক সময় এরিয়া কি হয়, পজিটিভ হয়, নেগেটিভ হয়। তো এরিয়া পজিটিভ কখন হবে, এরিয়া নেগেটিভ কখন হবে, সেটা বোঝার আগে আমাদের বুঝতে হবে যে কখন কম, যে সেটা আগে আমাদের বোঝার আগে বুঝতে হবে যে কম্প্রেশন হলে ওয়ার্ক ডান কেমন হয়, এক্সপেনশন হলে ওয়ার্ক ডান কেমন হয়। মানে সিম্পল তোমরা এরকম বোঝো, যে এই যে পিস্টনটা তোমরা দেখতে পাচ্ছ, আর তার আগে আমি না কালি ভরে নিই, একটু কালি রাখাল প্রচুর। কালি শেষও হয়ে গেছে, বেরোবে নাকি, যেটুকু চুঁয়ে চুঁয়ে চলছে। চলছেই অনেক বড় ব্যাপার, চলছে এটাই অনেক বড় ব্যাপার, এ চলারও কথা নয়। অলরেডি সব ইঙ্ক শেষ হয়ে গেছে। আর একটা সবুজ কালি ছিল, বাট সেটা এখন কোথায় আমি দেখতে পাচ্ছি না। কিনে এনেছিলাম আমি 30 টাকা দিয়ে। হ্যাঁ,
সত্যি আজব আজব জিনিস আমার সাথে হবে। হাতে ঢাকনা ছিল আমার। পেয়েছি। দেখো দেখো দেখো, তোমাকে যদি আমি বলি, সিম্পল তোমরা এরকম ভাবো, যদি তোমার ভলিউম বাড়ে, বা তুমি এরকম ভাবো, ধরে নাও তোমার কাছে 2 টাকা ছিল, তোমার কাছে এখন 5 টাকা হলো, তাহলে তোমার কাছে কত টাকা বাড়লো? তো 5 - 2 3 টাকা। তোমার কাছে 5 টাকা ছিল, এখন তোমার কাছে 2 টাকা হলো, তাহলে তোমার কাছে কত টাকা কমলো? কত টাকা কমলো? তাহলে কমলো হচ্ছে 5 - 2 3 টাকা। দেখো এখানে আমি ফাইনাল মাইনাস ইনিশিয়াল করেছি, আর এখানে ইনিশিয়াল, দেখো এখানে কি করেছি, ইনিশিয়াল মাইনাস ফাইনাল করেছি। যদি তোমাকে আমি এখানে জিজ্ঞেস করতাম যে কত টাকা তোমার কাছে বাড়লো, তা তুমি কি করতে? যে 2 ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তো -3 আসতো তোমার কাছে অ্যান্সার, মানে -3 টাকা বাড়লো। কত টাকা বাড়লো? -3 টাকা বাড়লো। এটা প্রুফ দেখাবো। দেখো, বাড়া মানে হচ্ছে প্লাস, সবাই জানে। কমা, কমা মানে হচ্ছে মাইনাস, এটাও সবাই জানে। তো 5 টাকায় যদি তোমার -3 টাকা বাড়ে, তো 5 প্লাস হবে -3 টাকা, তো প্লাস মাইনাসে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, তো 5 - 3 চলে এলো, দেখো তোমার কাছে 2 টাকা। তার মানে 5 টাকায় যদি -3 টাকা বাড়ে, তাহলে তোমার কাছে কত চলে আসবে? 2 টাকা। আচ্ছা, যদি আমি বলে দিই 5 টাকায় 3 টাকা কমছে, তো 5 টাকায় 3 টাকা কমছে মানে কি? 5 মাইনাস কমছে মানে মাইনাস কত টাকা কমছে? 3 টাকা কমছে, -3 টাকা নয়, 3 টাকা কমছে। তাহলে 5 - 3 তোমার কাছে চলে আসবে 2 টাকা। দেখো, তার মানে প্রথমে তুমি যদি ভালো করে দেখো, একটুখানি ভালো করে দেখো, প্রথমে -3 টাকা বাড়লো, আর পরে মানে পরে হচ্ছে 3 টাকা কমলো। তো 3 টাকা কমা মানে হচ্ছে মাইনাসে তার বাড়া। কোনো জিনিস কমা মানে হচ্ছে মাইনাসে তার বেড়ে যাওয়া। এবার এটা কেন বললাম? বিকজ অনেক সময় না, তোমাকে কোশ্চেনে দিয়ে দেয়, তোমাকে কোশ্চেনে দিয়ে দেবে কত টাকা তোমার কাছে কমলো, কোশ্চেন এরকম দিয়ে দেয় কত টাকা কমলো। তো যখন তোমাকে কোশ্চেনে দিয়ে দেবে কত টাকা কমলো, তখন তোমাকে কি করতে হবে? ইনিশিয়াল মাইনাস ফাইনাল করতে হবে। তো এটা কি? এটা হচ্ছে তোমার কমা, এটা হচ্ছে কমা, তো কমা ইজ ইকাল টু ইনিশিয়াল মাইনাস ফাইনাল, মানে ডিক্রিজ। ইংলিশে ডিক্রিজ, ইংলিশে কি বলে? ডিক্রিজ। তো কত ডিক্রিজ হলো সেটা সবসময় ইনিশিয়াল মাইনাস ফাইনাল করে পাবো। আর বাড়া মানে হচ্ছে ইনক্রিজ, ইনক্রিজ, কত ইনক্রিজ হলো সেটা সবসময় আমরা ফাইনাল মাইনাস ইনিশিয়াল করেই পাবো। তো ডিক্রিজ যদি তোমার কাছে অ্যান্সারে চাই, যদি কখনো বলে যে কত ভলিউম ইনক্রিজ হলো, বা কত ওয়ার্ক ডান ইনক্রিজ হলো বা ডিক্রিজ হলো, এরকম টাইপের যদি কোশ্চেন, মানে সরি, যদি তোমাকে জিজ্ঞেস করে যে কত ওয়ার্ক ডান ডিক্রিজ হলো, তখন তুমি কি করবে? ইনিশিয়াল থেকে ফাইনালকে মাইনাস করবে। আর যদি তোমাকে বলে যে কত ওয়ার্ক ডান ইনক্রিজ হলো, তখন তুমি ফাইনাল থেকে ইনিশিয়াল বাদ দেবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নো প্রবলেম। এবার বলবে যে এইটার কাজ কি? এই যে জিনিসটা বললাম, এটার কাজ কি? তো এটার ম্যাসিভ কাজ আছে, যেটা আমি এখনই বলবো। যেমন তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, তোমাকে আজকে এই এরিয়াটা দিয়ে দিল, পি আর ভি গ্রাফের মাঝখানে এই এরিয়াটা দিয়ে দিল, এরকম এরিয়া দিয়ে দিল। দেখো, আগে আমি অ্যারো দিচ্ছিলাম না, এবার কিন্তু আমি অ্যারো দেবো। অ্যারো কি ইন্ডিকেট করছে? অ্যারো ইন্ডিকেট করছে যে প্রসেস কোন দিকে হচ্ছে। যদি অ্যারো এই দিকে থাকে, যদি অ্যারো এই দিকে থাকে মানে কি? প্রসেস এই দিকে হচ্ছে। আর যদি অ্যারো তোমার উল্টো দিকে থাকে, মানে এই দিকে থাকে, তাহলে প্রসেস এই দিকে হচ্ছে। এবার দুটোর মিনিং কি? তো দুটোর মিনিং আমি আলাদা আলাদা গ্রাফ দিয়ে বোঝাচ্ছি। দেখো, দুটোর মিনিং তোমরা এইভাবে বুঝবে। এ দেখো, এই দিকে ডিক্রিজ হচ্ছে, এর মানে কি? এর মানে, মানে ডিক্রিজ হচ্ছে কেন বলছি? এই গ্রাফটার অ্যারো এইদিকে আছে, এর মানে কি?
এর মানে হচ্ছে প্রসেস এইদিকে হচ্ছে আর প্রসেস এইদিকে হচ্ছে। তো নর্মাল ব্যাপার দেখো না, তুমি যদি এটাকে দুটো কম্পোনেন্টে ভেঙে দাও, তো প্রসেস একটা এইদিকে হচ্ছে, একটা প্রসেস এইদিকে হচ্ছে। সবসময় কি করবে, কম্পোনেন্ট ব্রেক করবে। এবার বলবে তো এটা স্কেলার কোয়ান্টিটি। তো স্কেলার কোয়ান্টিটি হয়েছে তো কি হয়েছে, তোমাকে তো অ্যারো দিয়ে দিয়েছে। আমি আজকে তোমাকে একটা কথা বলে দিচ্ছি, যদি তোমার যে কোনো কোয়ান্টিটিতে এরকম অ্যারো দেওয়া থাকে না, কারেন্টের ক্ষেত্রেও তাই, কারেন্টের ক্ষেত্রেও তাই, যদি কোনোদিন এরকম অ্যারো দেওয়া থাকে বা অ্যারো যদি কখনো এইরকম দেওয়া থাকে, তো সবসময় বুঝবে যে অ্যারো এইদিকে দেওয়া মানে হচ্ছে প্রসেস এইদিকেও হচ্ছে, প্রসেস এইদিকেও হচ্ছে। আর অ্যারো যদি কোনোদিন এইদিকে দেওয়া থাকে, অ্যারো যদি এইদিকে দেওয়া থাকে, তো প্রসেস এইদিকে হচ্ছে আর প্রসেস এইদিকে হচ্ছে। তো অ্যারো সবসময় মানে ডিটারমাইন করে কোন ডাইরেকশনে হচ্ছে। যেমন আমি দেখিয়েছি এই ডাইরেকশনে, তার মানে প্রসেস কোন কোন দিকে হচ্ছে, একটা প্রসেস এদিকে হচ্ছে, একটা প্রসেস এদিকে হচ্ছে। আচ্ছা এইটা কি ডিনোট করছে, এই যে এইটা যেটা ড্র করেছি, এইটা দেখো ডিনোট করছে যে প্রেসার কমছে। আর এইদিকে যেটা দেখছো, এইটা এইটা যেটা দেখতে পাচ্ছ, এখানে তোমরা দেখো দেখতে পাচ্ছ ভলিউম বাড়ছে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, তুমি যদি এই গ্রাফটাকে দেখো ভালো করে, তো এই গ্রাফটাকে তুমি এই দুটো কম্পোনেন্টে ব্রেক করেছো, ঠিক আছে? তো তুমি যদি ভালো করে দেখো যে এই বরাবর, এই বরাবর মানে ভার্টিক্যালি 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 যদি তুমি একটা রেপ্লিকা গ্রাফ টানো, তো দেখো ভালো করে যে যেটা প্রথমে রিয়েল গ্রাফ ছিল, তো রিয়েল গ্রাফ দেখো ভলিউম অ্যাক্সিসকে এই জায়গায় কাট করছে। তো ভলিউম কত হলো V1। আর এখানে আমি এই গ্রাফটা রেপ্লিকা টেনেছি, তো রেপ্লিকা গ্রাফ থেকেও তুমি কি করো, ভলিউম অ্যাক্সিসের উপর আরেকটা পারপেন্ডিকুলার ড্র করো, দেখো V1 এই কাট করছে। তাহলে এই বরাবর তোমার ভলিউম কনস্ট্যান্ট বাট প্রেসার কমছে, ভলিউম কনস্ট্যান্ট বাট প্রেসার কমছে। আচ্ছা দেখো ভলিউম কনস্ট্যান্ট আছে তো প্রেসার কমছে, এই বরাবর দেখো। তো এই বরাবর যদি তোমরা দেখো, তো রেপ্লিকা গ্রাফ একটা সামনে আঁকছি, তো রিয়েল গ্রাফের দেখো পিছনের দিকে তুমি বাড়াও, পিছনের দিকে বাড়াও, তো পিছনের দিকে বাড়ালে প্রেসারকে কোথাও এই জায়গায় কাট করবে, ঠিক আছে? প্রেসারকে ধরে নাও আমি P0 কাট করলো, এটা অ্যাটমসফেরিক প্রেসার নয়, ওরকম আমি বোঝাতে চাইছি না, জাস্ট P0 একটা নাম দিলাম। এবার এই রেপ্লিকা গ্রাফেরও কি করো, এরকম করে বাড়িয়ে দাও, পিছনের দিকে বাড়িয়ে দাও, তো দেখো এক্স্যাক্টলি P0 কাট করছে। এর মানে এই বরাবর প্রেসার কনস্ট্যান্ট বাট ভলিউম বাড়ছে। তো দুটো প্রসেস হচ্ছে, এই বরাবর প্রেসার কনস্ট্যান্ট বাট ভলিউম বাড়ছে, এই বরাবর প্রেসার কমছে বাট ভলিউম কনস্ট্যান্ট আছে। বাট কি কনস্ট্যান্ট আছে আমার কাছে, ভলিউম কনস্ট্যান্ট আছে, ঠিক আছে? আচ্ছা এইবার একটা জিনিস দেখবে যে তার মানে একটা জিনিস ভাবো যে এখানে তাহলে দুটো প্রসেসকে ইন্ডিকেট করছে, হ্যাঁ দুটো প্রসেসকে এখানে ইন্ডিকেট করছে। এবার হচ্ছে এইটা দেখো ওয়ার্ক ডানের ক্ষেত্রে, তুমি বলবে যে ওয়ার্ক ডানের ক্ষেত্রে কি এর কোনো মাহাত্ম আছে? না, ওয়ার্ক ডানের ক্ষেত্রে এর কোনো মাহাত্ম নেই। এইগুলো অনেক সময় না গ্রাফ কনভার্সনে কাজে লেগে যায়, ঠিক আছে? গ্রাফ কনজারভেশন বলছি, কনভার্সনে কাজে লেগেছে। তো যাই হোক, এটা একটু ফিল দিলাম। তো ধরে নাও কোনো প্রসেস তোমার কাছে এরকম হচ্ছে, তো এই প্রসেসটা, আচ্ছা গ্রাফ কনভার্সন ছাড়া আরেকটা ভালো জিনিস এখানে কাজে লাগছে, যদি তোমরা ধরতে পারো তাহলে বলবো, ধরতে পারলে বলবো। অ্যাকচুয়ালি দেখো এখান থেকে প্রুভ হচ্ছে একটা জিনিস যে ভলিউম বাড়ছে। ভালো করে দেখো, ভলিউম বাড়ছে না, এই তো এই যে ভলিউম বাড়ছে বাট প্রেসার কনস্ট্যান্ট আছে, ভলিউম বাড়ছে, ঠিক আছে? তেমন এই বরাবর প্রুফ হচ্ছে ভলিউম কনস্ট্যান্ট আছে বাট প্রেসার কমছে। তো অ্যাকচুয়ালি যদি তুমি ওয়ার্ক ডান বার করতে যাও, এখান থেকে যদি ওয়ার্ক ডান বার করতে যাও, তো ওয়ার্ক ডান আসবে তোমার কাছে কি, তুমি কি করবে, ওয়ার্ক ডান সিম্পল এই গ্রাফের এরিয়া বার করবে। কি বললাম V1 এখানে, V2 এখানে, তো গ্রাফ সবসময় এরিয়া সবসময় বেরোবে পি আর ডেল্টা ভি এর মাঝখানে। তো ডেল্টা ভি, এটা খেয়াল রাখবে, ভি কিন্তু না, ডেল্টা ভি। তোমাকে কোশ্চেনে দেবে ভি, বাট তোমাকে বার করতে হবে পি আর ডেল্টা ভি এর মাঝখানে। কেন কোশ্চেন এরকম দেয়, কোশ্চেনে অ্যাক্সিসের রেসপেক্টে দেয়, আর তুমি কনসেপ্টের রেসপেক্টে পি ডেল্টা ভি করছো, ঠিক আছে? তো ডেল্টা ভি এতটা, ঠিক কিনা? এতটা আমার কাছে ডেল্টা ভি, আর এতটা আমার কাছে কি, পি নট, পি নট, আর এতটা এখান থেকে এতটা কি, এখান থেকে এতটা, তো এখানে ধরে না প্রেসার কিছু P1, তো এখান থেকে এতটা হচ্ছে P1। তো এখানে যে ওয়ার্ক ডান আসবে,
সেটা আসবে পি নট মাইনাস পি ওয়ান মাল্টিপ্লাইড বাই ভি টু মাইনাস ভি ওয়ান। এবার বলি পি নট মাইনাস পি ওয়ান কোথা থেকে চলে এলো? আরে দেখো দেখো দেখো, তোমাকে আমি বলেছিলাম যে এই বরাবর প্রেসার চেঞ্জ হচ্ছে। তো এই বরাবর প্রেসার পি নট, আরে এই বরাবর বলেছিলাম না, আরে দুটো কম্পোনেন্টে ভেঙে দেখালাম ইয়ার, দুটো কম্পোনেন্টে ভেঙে দেখালাম যে এই বরাবর তোমার প্রেসার চেঞ্জ হচ্ছে। ঠিক দেখো, প্রথমে প্রেসার পি নট ছিল, পরে প্রেসার কমে পি ওয়ান হচ্ছে। তো আমি দেখিয়েছিলাম তোমাকে যে এই বরাবর প্রেসার কমছে। তো প্রথমে প্রেসার পি নট ছিল, পরে প্রেসার পি ওয়ান হচ্ছে। বা তুমি যদি কিচ্ছু না দেখো না, তুমি যদি কিচ্ছু ওই কনসেপ্ট না বোঝো, তোমরা সিম্পল এখানে পারপেন্ডিকুলার টেনে দেখে নেবে। এখানে পারপেন্ডিকুলার টেনে পি নটে আসছে, এখান থেকে পারপেন্ডিকুলার টেনে পি ওয়ানে আসছে। তো গ্যাপ কতটা হলো? পি নট মাইনাস পি ওয়ান। ইয়ার আমি না ভুল করেছি, সরি সরি সরি, আমি ভুল ড্র করেছি। আচ্ছা, কনসেপ্ট ঠিক বলেছি যে এই বরাবর প্রেসার কমছে, তো এখানে প্রেসার পি নট, এখানে প্রেসার পি ওয়ান। ভুলটা কি করেছি বলতো? আমি এরিয়া এত দূর নিয়ে নিয়েছি, এরিয়া এত দূর থোড়ি না হবে। আরে আমি তো গ্রাফের বাইরে এরিয়া নিয়ে নিয়েছি। গ্রাফ এইটুকু আছে আর আমি এরিয়া নিচ্ছি এতটা। গ্রাফ এইটুকু আছে, আমি এরিয়া এতটা নিচ্ছি। যতটুকু গ্রাফ আছে ততটুকুর মধ্যে এরিয়া নিতে হবে। মানে আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, আমি কোন জায়গায় ব্লান্ডার করছি আমি বুঝিয়ে দিচ্ছি। গ্রাফ এতটুকু তো, তো তুমি কি করো, প্রথমে প্রেসার অ্যাক্সিসকে দেখো। তো প্রেসার অ্যাক্সিস এখানে পি নট এলো, এখান থেকে দেখো তো পি ওয়ান এলো, এখান থেকে দেখো ভলিউম কত এলো, ভি ওয়ান এলো, এখান থেকে দেখো ভলিউম কত এলো, ভি টু এলো। তো প্রেসার কত চেঞ্জ হলো? এবার বলে প্রেসারের চেঞ্জ কেন দেখছি? বিকজ গ্রাফ এতটাই আছে। তো কোরেসপন্ডিং প্রেসার এখানে পি নট, কোরেসপন্ডিং প্রেসার এখানে পি ওয়ান। এই বরাবর প্রেসার চেঞ্জ হচ্ছে, আমি গ্রাফেও দেখেছিলাম এবং নর্মালি এখান থেকে বোঝাও যাচ্ছে যে এই বরাবর প্রেসার চেঞ্জ হচ্ছে। তো যদি প্রেসারের চেঞ্জ হয় কোথাও, তো আমি বলেছিলাম সেখানে ফর্মুলা কি লাগবে? ইন্টিগ্রেশন অফ পি ডিভি, সেখানে ফর্মুলা লাগবে। তো এখানে বেসিক্যালি প্রেসারের চেঞ্জ পি নট মাইনাস পি ওয়ান আসবে। হ্যাঁ, আমি কি বলছিলাম পিডিবি, পিডিবি মানে কি? এরিয়া অফ পি ডেল্টা ভি গ্রাফ, এরিয়া অফ পি ডেল্টা ভি গ্রাফ, পি ডেল্টা ভি গ্রাফ। তো দেখো ডেল্টা ভি তোমার এতটা, তুই বলবে না ডেল্টা ভি নিচের এতটা। আরে গ্রাফ তো এখানেই কমপ্লিট হয়ে যাচ্ছে না? তো ডেল্টা ভি তোমার এতটা, আর প্রেসার কতটা? প্রেসার এতটা। এবার অনেকে বলবে এখানে তো চেঞ্জ ইন প্রেসার নিয়েছি। চেঞ্জ ইন প্রেসার নিইনি ভাই, চেঞ্জ ইন প্রেসার নিইনি, আমি প্রেসারই নিয়েছি। বলে কিভাবে নিয়েছি? এখানে অ্যাকচুয়ালি যে প্রেসারটা নিয়েছি না, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এইখান থেকে স্টার্ট হচ্ছে। আরে ইনিশিয়াল প্রেসার এখান থেকে স্টার্ট হচ্ছে, এইখান থেকে এতটা। তো এইখান থেকে এতটা যদি যাই, তাহলে আমার কাছে কত আসবে? পি নট আসবে। কিন্তু সত্যি কি পি নট আসবে? আরে পি নট তখনই আসতো যদি আমি অরিজিন থেকে মাপতাম। তো আমি এটা অরিজিন থেকে মেপে পি নট করেছি, এটা অরিজিন থেকে মেপে পি ওয়ান করেছি। কিন্তু আমার দেখার কথা কোনখান থেকে? আমার দেখার কথা পি ওয়ান থেকে। বলবে কেন? কেন গ্রাফ এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। তো গ্রাফই যদি এখানে কমপ্লিট হয়ে যায়, তো গ্রাফের ফাইনাল পয়েন্ট এটা, ইনিশিয়াল পয়েন্ট এটা, তো এর মাঝখানেই তো আমাকে এরিয়া দেখতে হবে। তো এর মাঝখানে যদি এরিয়া দেখি, এর মাঝখানেই প্রেসার দেখতে হবে। আর এর মাঝখানে প্রেসার হচ্ছে পি নট মাইনাস পি ওয়ান। এটা চেঞ্জ না। অনেকে এই জায়গায় ইয়ে করবে, এটা কিন্তু চেঞ্জ না, এটা কিন্তু চেঞ্জ না। এটা হচ্ছে পি নট মাইনাস পি ওয়ান, মানে হচ্ছে প্রেসারই বেসিক্যালি। আচ্ছা, আর এইটা হচ্ছে ভি টু মাইনাস ভি ওয়ান, মানে চেঞ্জ ইন প্রেসার ডেল্টা ভি। তো এখান থেকে যদি আমরা দেখি ওয়ার্ক ডান কি হলো? পি নট মাইনাস পি ওয়ান ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান। তো ওয়ার্ক ডান এটা এলো। এটা কিন্তু চেঞ্জ ইন প্রেসার না, চেঞ্জ ইন প্রেসার নয় এটা। এটা বেসিক্যালি প্রথমে পি ওয়ানেই ছিল। আচ্ছা, এটা পি নট মাইনাস পি, এটা পি নট মাইনাস পি ওয়ান হবে না, এটা পি ওয়ান মাইনাস পি নট হবে। কেন? বিকজ বিকজ অ্যারো আমার এই দিকে আছে। তো অ্যারো যদি আমার এদিকে থাকে, তো ইনিশিয়াল পয়েন্ট এটা,
ফাইনাল পয়েন্ট এটা, অ্যারো তো এদিকে আছে, ইনিশিয়াল পয়েন্ট এটা, ফাইনাল পয়েন্ট এটা। তো ইনিশিয়াল পয়েন্ট এটা, ফাইনাল পয়েন্ট যদি এটা হয়, তো ফাইনাল মাইনাস ইনিশিয়াল করবো না? তো ফাইনাল প্রেসার কি P1 আর ইনিশিয়াল প্রেসার হবে P0। আচ্ছা, এটা তো হয়ে গেল। আচ্ছা, ফাইনাল মাইনাস ইনিশিয়াল কেন করবো? ফাইনাল মাইনাস ইনিশিয়াল অ্যাকচুয়ালি করছি না, অ্যাকচুয়ালি আমরা কি করছি, P0 এ ছিল, P1 এ এলো, তাই আমাকে P1 মাইনাস P0 করতে হলো। মানে আমাকে এইটুকু, মানে এখান থেকে নেমে এই জায়গায় প্রেসার দেখার দরকার, এই জায়গায় প্রেসার দেখার দরকার। তো এই জায়গায় প্রেসার কি হবে, টোটাল প্রেসার, তার থেকে P1 মাইনাস করে দাও, তাহলে তো এই জায়গায় প্রেসার পেয়ে যাবে। টোটাল প্রেসার P0 ছিল, তার থেকে P1 কে মাইনাস করে দিলাম, তাহলেই তো আমার এই জায়গায় প্রেসার চলে এলো। তাহলে তো সম্ভবত P0 মাইনাস P1 হওয়ার কথা। তাই না? তাহলে তো সম্ভবত P0 মাইনাস P1 হওয়ার কথা। না না, P0 মাইনাস P1 হবে না, কারণ আমি এই জায়গা থেকে এই জায়গায় আসছি, তো প্রেসার কমবে, তো সেই কম প্রেসার দেখার জন্য P1 মাইনাস P0 করেছি। প্রেসার কমছে না, তো প্রেসার কমা মানে কি, নেগেটিভ হবে, সেটার কারণে প্রেসার কমছে। প্রেসার কমছে, হ্যাঁ অ্যাকচুয়ালি এর চেঞ্জকেই কনসিডার করছি আমরা, চেঞ্জকেই কনসিডার করছি, সরি, চেঞ্জকেই কনসিডার করছি, হ্যাঁ P1 মাইনাস P0 করে আমরা চেঞ্জকেই কনসিডার করছি। ঠিক আছে, মানে বেসিক্যালি ওয়ার্ক ডান হবে, ওয়ার্ক ডান হবে সিম্পল, অত ডিটেলে না গিয়ে ওয়ার্ক ডান হবে আমার কাছে P1 মাইনাস P0, মানে সরি, ওয়ার্ক ডান কেন P1 মাইনাস P0 হবে, ওয়ার্ক ডান হবে বেসিক্যালি প্রেসার ইনটু চেঞ্জ ইন ভলিউম, প্রেসার ইনটু চেঞ্জ ইন ভলিউম। ঠিক আছে, তার মাঝখানে যে এরিয়া হবে, তো তার মাঝখানে এরিয়া যদি এরকমই পড়ে যেখানে চেঞ্জ ইন প্রেসার চলে আসছে, তো চেঞ্জ ইন প্রেসার তাহলে নিতে হবে। আরে এরিয়াতে চলে আসছে, এটা এটা বেসিক্যালি রিজিয়নটা চলে আসছে, তাহলে নিতে হবে, এতে কিছু করার নেই। এবার একটা জিনিস আমি বলে দিই, যদি আমি এটা প্রুফ করে দেখাতে পারতাম, বাট আমি প্রুফে যাচ্ছি না। সেটা হচ্ছে যে যদি কখনো ক্লকওয়াইজ এরিয়া দেওয়া থাকে, ক্লকওয়াইজ এরিয়া দেওয়া থাকে, তো ক্লকওয়াইজ মানে নর্মাল এরিয়া, তো নর্মাল এরিয়াতে কি হয়, এরিয়া হয় পজিটিভ। আর অ্যান্টি ক্লকওয়াইজ এরিয়া কি হয়, অ্যান্টি ক্লকওয়াইজ এরিয়া হয় নেগেটিভ। ক্লকওয়াইজ এরিয়া হয় পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ হয় নেগেটিভ। তো যদি কখনো তোমাকে পি আর ভি এর মাঝখানে গ্রাফ দেয়, তো তোমাকে কখনো কিন্তু ভাবতে হবে না যে পজিটিভ নেগেটিভ এরকম জুড়ে জুড়ে দেখতে হবে না। মানে ধরে নাও এরকম টাইপের গ্রাফ দিল, আর যেখানে তোমাকে এরকম টাইপের দিয়ে দিল, এরকম টাইপের কোন একটা গ্রাফ দিল, তো তোমাকে কিন্তু এরকম না যে প্রত্যেকটা এর জন্য জুড়ে দেখতে হবে, এত জুড়ে দেখা মুশকিল, তো সেরকম কিছু করতে হবে না। এখানে তুমি সিম্পল দেখবে যে এরিয়া ক্লকওয়াইজ আছে না এরিয়া অ্যান্টি ক্লকওয়াইজ আছে। ক্লকওয়াইজ হলে যেমন এখানে ক্লকওয়াইজ আছে, তো এরিয়া এখানে বাই ডিফল্ট পজিটিভে আসবে। তো তোমাকে শুধু এরিয়ার ভ্যালুকে ক্যালকুলেট করতে হবে, তোমাকে না কম্প্রেশন দেখতে হবে না এক্সপ্যানশন দেখতে হবে, শুধু এরিয়ার ভ্যালুকে ক্যালকুলেট করতে হবে, দিয়ে তার আগে পজিটিভ সাইন বসিয়ে দেওয়া। এখানে যদি আমাকে সাইন ঘুরিয়ে দিত, মানে অ্যান্টি ক্লকওয়াইজ করে দিত, মানে এই দিকে করে দিত যদি সাইন, তাহলে কি হতো, তখন তুমি এরিয়াকেই শুধু ক্যালকুলেট করতে আর নেগেটিভ সাইন বসিয়ে দিতে তার আগে। তো নেগেটিভ এরিয়া কি হয় আমাদের কাছে, অ্যান্টি ক্লকওয়াইজ হয়, আর পজিটিভ এরিয়া আমাদের কাছে ক্লকওয়াইজ হয়। ঠিক আছে, পজিটিভ এরিয়া আমাদের কাছে কি হয়, ক্লকওয়াইজ হয়।
তো আমি এবার একটুখানি 10 মিনিটের ব্রেক নেবো, আবার আমি পরের পার্টটা রেকর্ড করছি। বাই।